হ্যাঁ, এখন দেখো তো শোনা যাচ্ছে কিনা সাউন্ড? সাউন্ড ওকে আছে কিনা একটু আমাকে জানাবা? সব ঠিক আছে কিনা? হ্যাঁ, এখন দেখো তো শোনা যাচ্ছে কিনা হ্যাঁ, সাউন্ড? এখন সব ওকে আছে আমার এন্ড থেকে। ওকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের লেকচার আমরা যেটা করবো, আজকে আমাদের অ্যালকিনটা আমাদের পুরো শেষ হয়ে যাবে। আর অ্যালকাইনের আমরা অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম সলভ করবো, আর এর পাশাপাশি আমরা অ্যালকাইনটাও তোমার সামান্য আগে রাখার চেষ্টা করবো। আগামী ক্লাস আমাদের অ্যালকাইন শেষ হয়ে যাবে, আর আগামী ক্লাসের পরেই কিন্তু আমাদের এই যে অ্যালকাইন এই তিনটার উপর কিন্তু কি হবে, উইকলি এক্সাম হবে। কেমন? তার আমরা কি শুরু করবো? তো আমরা শুরু করে দিই, ছটপট শুরু করে, যে 10টা 3 বেজে গেছে। তার আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 18। আমি আশা করতেছি তোমরা আগের লেকচারে সবাই করে আসছো। আমরা আগের ক্লাসে কিন্তু ওই যে মার্কোনিকভ নীতি শেষ করছিলাম। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে এন্টি মার্কোনিকভ নীতি। আজকের লেকচার করার আগে অবশ্যই তোমার কিন্তু আগের লেকচারটা করা থাকা লাগবে। তাহলে চলো শুরু করি, আসো। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, শুরু করবো, আসো। চলো আমরা তাহলে শুরু করি, আসো। তো আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বিপরীত, এটাকে আমরা বলে থাকি বিপরীত মার্কোনিকভ নীতি বা এন্টি মার্কোনিকভ নীতিও বলা হয়ে থাকে। এটাকে বিপরীত বলে, বা কেউ কেউ এটাকে কি বলা হয়, কি বলে বলো তো? এন্টি এন্টি মার্কোনিকভ নীতিও বলে থাকে। এটার আবিষ্কারক কে? এটার আবিষ্কারক হচ্ছে আমাদের বিজ্ঞানী খারাস। এটার আবিষ্কারক যদি তুমি দেখো তাহলে আবিষ্কারক কে? এটা হচ্ছে দিছে হচ্ছে তোমার বিজ্ঞানী খারাস। কত সালে দিছে এগুলো একটু মেডিকেলে লাগে, এটা মনে রাখবা 1913 সালে। কত সালে এটা? সরি, 1913 না, 1933 সালে। তাহলে বিজ্ঞানী খারাস 1933 সালে এই যে অ্যান্টি মার্কোনিকভ নীতি যেটা আছে সেটা কি করছে, দিছে। আচ্ছা, আর অ্যান্টি মার্কোনিকভ নীতি যে, আমাকে একটা বলতে পারবা মার্কোনিকভ নীতি যেটা ছিল সেটা কোন বিক্রিয়া করছিল মার্কোনিকভ নীতিতে, বা কোন বিক্রিয়ার মেকানিজম ফলো করছিল? দেখো, আমরা পড়ে আসছিলাম আমাদের যে মার্কোনিকভ নীতি ছিল, আমাদের যে মার্কোনিকভ নীতি ছিল, এখানে কিন্তু কি হয়েছিল বলতো? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া করতো। এখানে কি বিক্রিয়া করতো? ইলেকট্রোফিলিক, মনে আছে কিনা দেখো তোমাদের, সংযোজন বিক্রিয়া করতো, রাইট? আচ্ছা, আর অ্যান্টি মার্কোনিকভ নীতি যেটা আছে, কি মনে রাখবা? অ্যান্টি মার্কোনিকভ নীতি। এখানে কি হয় জানো? এখানে ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া হয়। অ্যান্টি মার্কোনিকভ নীতিতে কি হবে একটু মনে রাখবে, এমসিকিউর জন্য এগুলো ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়া হবে। কিভাবে হবে না হবে সব দেখা দিব। তাহলে এতটুকুর মধ্যে যদি একটু করে তোমাকে বলি, আমাদের যে মার্কোনিকভ নীতিটা ছিল সেখানে কিন্তু কি হইতো, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হইতো, অর্থাৎ ইলেকট্রোফাইলটা এসে ওইখানে অ্যাটাক করতো ডাবল বন্ডে। আর এখানে বিপরীত মার্কোনিকভ নীতি কি নীতির উপর ভিত্তি করে আসবে? আমাদের ফ্রি রেডিক্যাল নীতির ভিত্তিতে আসবে। কেমন? এটা ছিল ইলেকট্রোফিলিক, আর এটা কিন্তু ফ্রি রেডিক্যাল। হোপফুলি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা জিনিস, মার্কোনিকভে আমরা কিন্তু দেখছিলাম এখানে কি থাকতো। মার্কোনিকভের ক্ষেত্রে থাকতো তোমার এখানে একটা অপ্রতিসম অ্যালকিন তুমি নিতা, এখানে তুমি একটা অপ্রতিসম অ্যালকিন তুমি নিতা, আর এর সাথে তুমি এখানে অপ্রতিসম বিকারককে নিতা, অপ্রতিসম বিকারক নিতা। এখন অপ্রতিসম বিকারক হিসেবে তুমি কিন্তু অনেক কিছুকে নিতে পারতা, অর্থাৎ এই জায়গায় তুমি অপ্রতিসম বিকারক হিসেবে HCl কে নিতে পারতা, HBr কে নিতে পারতা, HI কে নিতে পারতা, অনেককেই কিন্তু নিতে পারতা, রাইট? এটা আমরা অলরেডি পড়ে আসছি যে অপ্রতিসম বিকারক হিসেবে আমরা কিন্তু চাইলে এখানে এই যে HI কে নিতে পারি, চাইলে এখানে HOH বা H2O এটাকেও নেওয়া যায়। আমি জাস্ট HOH দিয়ে লিখি, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। এগুলোকে কিন্তু নেওয়া যেত, রাইট? দেখো তোমাদের মনে আছে কিনা যে আমরা যখন মার্কোনিকভ নীতি পড়ছিলাম তখন সেখানে আমরা কিন্তু অপ্রতিসম অ্যালকিন লাগতো আর অপ্রতিসম বিকারক লাগতো। আর এই অপ্রতিসম বিকারক হিসেবে আমরা যে কাউকে নিতে পারতাম, অর্থাৎ ধরো HCl, HF, HBr, HI যাকে তুমি নাও। বাট আমাদের যেটা অ্যান্টি মার্কোনিকভ নীতি যেটা আছে, এইটা কাদের জন্য অ্যাপ্লাই হয়? এখানে অপ্রতিসম অ্যালকিন থাকে, আর শুধুমাত্র HBrকে নিতে হয়। শুধুমাত্র কাকে নিতে হয় বলো তো? শুধুমাত্র HBr বাদে যদি অন্য কাউকে নাও তাহলে সেখানে অ্যান্টি মার্কোনিকভ নীতি অ্যাপ্লাই হবে না। তাহলে কি মনে রাখবো আমরা? HBr বাদে তুমি যদি অন্য কাউকে নাও তাহলে সেখানে অ্যান্টি মার্কোনিকভ নীতি অ্যাপ্লাই হবে না। আজ কোয়েশ্চন হচ্ছে কেন হবে না? কারণ অ্যান্টি মার্কোনিকভ নীতি কাজ করে হচ্ছে ফ্রি রেডিক্যালের উপর বেসিস করে, আর HBr এর মধ্যেই মোটামুটি একটা স্থায়ী বা স্টেবল ফ্রি রেডিক্যাল পাওয়া যায়। বাকিদের ক্ষেত্রে HCl আর HI এর ক্ষেত্রে ফ্রি রেডিক্যাল একটু ঝামেলা আছে। কি ঝামেলা না ঝামেলা এগুলোতে আমরা যাচ্ছি না, বাস জেনে রাখো শুধুমাত্র এইটার ক্ষেত্রেই যে ফ্রি রেডিক্যাল তৈরি হবে সেখানে কোনো ঝামেলা নাই, মানে এটা স্টেবল হয়ে থাকে। বাট HCl বা HI
ওগুলোর ক্ষেত্রে কিন্তু কোনোটা কি হয়, অনেক বিস্ফোরক হয়, আবার কোনোটা খুব দ্রুত বিক্রিয়া করে ফেলে, বা কোনোটা থাকতে চায় না। সো ওই জন্য আমরা এন্টি মার্কনিকম নীতি যখন অ্যাপ্লাই করব, মনে রাখবা ভালো করে, শুধুমাত্র এইচবিআর থাকলেই সেখানে কি অ্যাপ্লাই হবে, এন্টি মার্কনিকম নীতি অ্যাপ্লাই হবে। অন্যগুলা থাকলে কিন্তু সেখানে এন্টি মার্কনিকম নীতি অ্যাপ্লাই হবে না। আর আর মার্কনিকমের ক্ষেত্রে যে কোনো কিছু থাকতে পারে। তাহলে এতটুকু কি বোঝা গেছে ভাই? একটু আমাকে জানাও তো, এতটুকু তুমি বুঝতে পারছো কিনা। আচ্ছা, সাইকেল 3 এর এক্সাম, মেগা এক্সামের ডেটটা দিয়ে অ্যানাউন্স করে দিব, টেনশন নিও না, এখন আগে এইটাতে ফোকাস করো। হ্যাঁ, হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা, আর অ্যান্টি মার্কনিকম নীতিতে আমরা আরেকটা জিনিস ইউজ করে থাকি, সেটা হচ্ছে আমরা এখানে বিকারক হিসেবে পার অক্সাইড কি ইউজ করি। আরেকটা জিনিস আমরা এখানে ইউজ করি, সেটা কি আমরা এখানে পার অক্সাইড কি ইউজ করি। আমরা এখানে কি ইউজ করি, পার অক্সাইড ইউজ করে থাকি। অর্থাৎ আমরা এখানে চাইলে এই যে আর ও ও আর এটা ইউজ করতে পারি, বা আমরা চাইলে এখানে এই যে H2O2 H2O2 যেটাকে আসলে আমরা এভাবে দেখাইতে পারি যে OH OH, এটাকে ইউজ করতে পারি। তার মানে আমি যদি সামারি করি, এটা আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী খারাস, মার্কনিকম নীতি হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ওইখানে আমরা অপ্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম বিকারক ইউজ করি। আর অ্যান্টি মার্কনিকম নীতি হচ্ছে ফ্রি রেডিক্যাল সংযোজন বিক্রিয়ার উপর বেসিস করে কাজ করা। এখানে শুধুমাত্র এইচবিআর কে নিতে হয়, আর এখানে ROR এবং H2O2 কে নেওয়া হয়। এতটুকু যদি তোলা হয়ে থাকে তাহলে আমাকে একটু জানাও, তাহলে আমি নেক্সটে চলে যাবো। এতটুকু যদি তোলা হয়ে থাকে তাহলে আমাকে জানাও, তাহলে আমি নেক্সটে চলে যাবো। শুক্রবার তো এমনি ক্লাস হয় না, বাট তোমাদেরকে শুক্রবার তো আমরা ক্লাস হয় না। শুক্রবার আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হয়, যেহেতু তোমাদের প্রেশারটা একটু কম হয়, এই জন্য 3 দিন ক্লাস রাখা হয়েছে। আচ্ছা, হোপফুলি এতটুকু আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো, ধরো কথার কথা, চলো নেক্সটে যাই। আসো, একটা দিলে তোমাকে দেখাই, যৌগ দেখাই। চলো, একটা যৌগ আমরা এখানে উদাহরণ নিচ্ছি। ধরো এখানে আমি নিলাম CH3CH2, কাকে নিছি, CH3CH2 কে নিছি। এখানে আমরা ধরো HBr কে দিচ্ছি, দেওয়ার পরে শুধু HBr কে দিলাম। তাহলে আমরা শুধুমাত্র মেজর প্রোডাক্টটাকে লিখবো, মেজর প্রোডাক্ট। বলো তো এখানে কি প্রোডাক্টটা বেশি তৈরি হবে, বা এখানে কি মার্কনিকম নীতি অ্যাপ্লাই হবে? এখানে কোনটা অ্যাপ্লাই হবে, মার্কনিকম নাকি অ্যান্টি? এখানে কোনটা অ্যাপ্লাই হবে, মার্কনিকম নাকি অ্যান্টি? তুমি বলবা যে ভাই এখানে তো H2O2 নাই, তাহলে এখানে মার্কনিকম অ্যাপ্লাই হবে। মার্কনিকমে কি হয়, তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেনটা যাবে। অর্থাৎ এখানে প্রোডাক্ট তৈরি হবে CH3, তারপরে CH, যেখানে হাইড্রোজেন কম সেখানে Br যাবে, আর এখানে উৎপন্ন হবে CH3। আর এটা থাকবে কতটুকু, 90%। আর বাকি 10% প্রোডাক্ট তাহলে কোনটা তৈরি হবে, ওই অপরটা, অর্থাৎ CH3, তারপরে তোমার এখানে থাকবে CH2, তারপর থাকবে CH2, তারপর থাকবে তোমার Br। বাট এইটা অনলি 10% তৈরি হবে। এতটুকু আমাদের বুঝতে কারো কোনো সমস্যা থাকার কথা না, এতটুকু আমরা সবাই বুঝতে পারতেছি। বাট প্রবলেমটা কোথায় হবে, সেম বিক্রিয়া, বাট তুমি যদি এখানে H2O2 কে নাও, সেম বিক্রিয়া যদি তুমি এখানে কাকে নাও, H2O2 অথবা ROR, যাকেই তুমি নাও, H2O2ও নিতে পারো, বা ROR কেও নিতে পারো। এদের পার অক্সাইড যদি নাও, তাহলে বলো তো এখানে কোন নীতি অ্যাপ্লাই হবে? এখানে কিন্তু এবার অ্যান্টি মার্কনিকম নীতি অ্যাপ্লাই হবে। যেহেতু তুমি পার অক্সাইড নিছো, H2O2 নাও, ROR নাও, এখানে অ্যান্টি মার্কনিকম নীতি অ্যাপ্লাই হবে। অ্যান্টি মার্কনিকম নীতি কোনটা? এটা কিন্তু তেলা মাথায় তেল দেওয়া না, এটা হচ্ছে অ্যান্টি, মানে হচ্ছে যে মার্কনিকমের উল্টা। অর্থাৎ মার্কনিকমে কি হইতো, যেই ডাবল বন্ডে থাকা, খেয়াল করে দেখো, ডাবল বন্ডে থাকা যেই কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে গিয়ে হাইড্রোজেন অ্যাড হইতো মার্কনিকমে। বাট অ্যান্টি মার্কনিকমে কি হবে, যেই কার্বনে হাইড্রোজেন কম সেখানে গিয়ে হাইড্রোজেন অ্যাড হবে, মানে উল্টাটা হবে। অর্থাৎ এখানে কি প্রোডাক্ট তৈরি হবে, অর্থাৎ এখানে প্রোডাক্ট তৈরি হবে CH3, যেখানে হাইড্রোজেন কম সেখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে কিন্তু Brটা যুক্ত হবে, বুঝছো? এবং এই প্রোডাক্টটা তৈরি হয় প্রায় 99.1%। তাহলে এই পার্সেন্টেজগুলো একটু আমাদের মনে রাখতে হবে। মার্কনিকমের ক্ষেত্রে কিন্তু 90% আর 10%, বাট অ্যান্টি মার্কনিকমে এটা হয় 99.1%। আর বাকি প্রোডাক্ট কোনটা থাকে, বাকি প্রোডাক্ট থাকে যে এইটা, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। এটা অনলি কয় পার্সেন্ট উৎপন্ন হবে বলো তো? এটা অনলি উৎপন্ন হবে 0.9%। এটা উৎপন্ন হবে কতটুকু, 0.9%। যেহেতু এটা 99.1% উৎপন্ন হয়েছে, ওইটা অনলি 0.9% তৈরি হয়। এতটুকু বোঝা গেছে? দেখো তো, অ্যান্টি মার্কনিকম নীতি কি সাইজ অফ নীতির মতো? সাইজ অফ নীতি তো ভাই অপসারণ বিক্রিয়া, এটা তো অপসারণ, এটা তো সংযোজন বিক্রিয়া, রাইট? এটা তো অপসারণ হচ্ছে না, অপসারণ বিক্রিয়াতেই সাইজ অফ নীতি অ্যাপ্লাই হয়, বাট এটা তো সংযোজন বিক্রিয়া, এখানে তো সাইজ অফ নীতি ইউজ হবে না।
ক্লিয়ার? আচ্ছা, প্রথম বিক্রিয়াতে হচ্ছে যদি তুমি H2O2 না দাও তাহলে সেটা মার্কনিকভ। আচ্ছা এবার দেখো, যদি তোমাকে আমি বলি, এবার ভালো করে লক্ষ্য করে দেখো, যদি তোমাকে আমি বলি তুমি এটা নিছো, নেওয়ার পরে তুমি HCl অ্যাপ্লাই করছো, কথাটা বুঝো, নেওয়ার পর তুমি এখানে HCl অ্যাপ্লাই করছো, তাহলে এবার বলো তো কি উৎপন্ন হবে? HCl অ্যাপ্লাই করলে এখানে কি মার্কনিকভ হবে না অ্যান্টি মার্কনিকভ হবে? এখানে যদি HCl দাও শুধুমাত্র, এখানে কি হবে? অ্যান্টি মার্কনিকভ নীতি হবে নাকি? কোনটা মেজর কিভাবে বুঝবো? তোমার তো বললামই আমি, মেজর বুঝবা কিভাবে বলো তো? এই যে মার্কনিকভের ক্ষেত্রে মেজর কোনটা হয়? মার্কনিকভের ক্ষেত্রে এটা তো মার্কনিকভের ক্ষেত্রে মেজর হয় যেখানে কার্বন বেশি, ডাবল বন্ডে থাকা, সরি যেখানে হাইড্রোজেন বেশি, ডাবল বন্ডে থাকা কার্বনগুলোর মধ্যে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়েই হাইড্রোজেন অ্যাড হবে, এবং এটাই হবে মেজর প্রোডাক্ট। এটাই হবে কি মেজর প্রোডাক্ট। আর অ্যান্টি মার্কনিকভে কি হবে? যেই ডাবল বন্ডে থাকা যেই কার্বনে হাইড্রোজেন কম সেখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হবে, এটা হবে মাইনর প্রোডাক্ট, সরি এটা হবে মেজর প্রোডাক্ট এই ক্ষেত্রে। অর্থাৎ মার্কনিকভে কি হবে? ডাবল বন্ডে থাকা কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর অ্যান্টি মার্কনিকভে ডাবল বন্ডে থাকা কার্বনে যেখানে হাইড্রোজেন কম সেখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এই জায়গায় দেখো, এখানে কিন্তু H2O2 দাও নাই, আরও দাও নাই, তাহলে এখানে কিন্তু কি উৎপন্ন হবে? এই জায়গাতে দেখো এই জিনিসটাই তৈরি হবে, দেখো এই জিনিসটা এখানে তৈরি হবে, ঠিক আছে? এখানে জায়গায় এই জিনিসটা এখানে তৈরি হবে। জাস্ট তুমি এখানে সিএল ছিল, এই জায়গায় তাহলে তুমি একটা সিএল দাও, আর তুমি এই জায়গায় তাহলে তুমি একটা সিএল দাও। এটা 90% আর এটা 10% হবে। মার্কনিকভে হয় 90% আর 10%, অ্যান্টি মার্কনিকভে হয় 99.1 আর 0.9%। আচ্ছা এবার দেখো, এইবার আমাকে আনসার দাও, এইবার কি হবে দেখো বলো। যদি তুমি এখানে H2O2 নাও, অথবা যদি এখানে ROR নাও, তাহলে এইবার কি হবে চলো বলো। এবার বলো তো কোনটা অ্যাপ্লাই হবে, মার্কনিকভ নাকি অ্যান্টি মার্কনিকভ? এবার কোনটা অ্যাপ্লাই হবে, অ্যান্টি মার্কনিকভ নাকি মার্কনিকভ? মাহমুদ ভেরি গুড, বাকিরা সবগুলো ভেরি গুড না। তোমার আমি বলছি কি, কখন তোমার অ্যান্টি মার্কনিকভ হয়? যদি HBr থাকে, বাট এখানে কি HBr আছে? নাই। তো HBr না থাকলে এটার কোনো কাজই নেই, এটা থাকুক না থাকুক এটা কোনো কাজই নেই, এটা মার্কনিকভই হবে। অর্থাৎ মার্কনিকভ মানে কি, যেই কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে হাইড্রোজেন যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। অর্থাৎ এই জিনিসটাই তুমি পাবো আবার 90% আর 10%। বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এটা কি বোঝা গেছে? বলো, এটা কি বুঝছো কিনা? মানে যদি তোমার কি হয়, এইটা যদি থাকে তাহলে এইটা দাও না দাও কোনো ম্যাটারই না, মানে এইটা থাকলেই কখনোই কি হবে না, অ্যান্টি মার্কনিকভ হবে না। অ্যান্টি মার্কনিকভ হওয়ার জন্য এটা থাকতে হবে, আবার একই সাথে এটাও থাকতে হবে, দুইটা জিনিসই থাকতে হবে, তারপরে অ্যান্টি মার্কনিকভ হবে। বুঝছো? আর এখানে পার্সেন্টেজটা কীরকম হয়, মার্কনিকভে 90% আর 10%, অ্যান্টি মার্কনিকভে হয় 99.1% আর 0.9%, এটা লক্ষ্য রাখবা। এবার আমরা অ্যান্টি মার্কনিকভ নীতির মেকানিজম পড়বো। এই বিষয়টা তাহলে তুলা হইলে আমাকে একটু জানাও, তারপর আমরা অ্যান্টি মার্কনিকভ নীতির মেকানিজম পড়বো। হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি এটা। H2O2 কি প্রভাবক কিনা আমরা এখন দেখবো, H2O2 প্রভাবক কিনা আমরা এখন দেখবো। চলো আমরা এখন আলোচনা করবো তাহলে তোমার এই যে আমাদের বিপরীত মার্কনিকভ নীতির মেকানিজমটা আলোচনা করব, ঠিক আছে? ওকে চলো দেখি আসো। এটা 3 ধাপে কাজ করে। দেখো ফার্স্টে কি বলতেছে, ফার্স্টে কি হয় আমি তোমাকে একটু করে দেখাই। এখানে তো অনেকগুলো লেখা আছে, আমি লেখাগুলো তোমাকে পরে পড়াচ্ছি, আগে আমি বিক্রিয়া আকারে দেখাই। তুমি দুইটা জিনিস নিতে পারো, H2O2 নিতে পারো, ROR নিতে পারো। ধরো আমি কথার কথা ROR কে নিছি, ধরো দেখ আমি কাকে নিছি, ROR কে নিছি। প্রথম ধাপে কি হয় জানো? প্রথম ধাপে এখানে দুইটা রিয়াকশন করবে। প্রথম ধাপে কয়টা রিয়াকশন করবে? দুইটা রিয়াকশন করবে। একটা হচ্ছে এই যে খেয়াল করে দেখো, এখানে ধরো তুমি একটা RO কে নিছো, আবার এখানে ধরো আরেকটা OR আছে, এইখানে এই বন্ধনে দুইটা ইলেকট্রন আছে। খেয়াল করে দেখো এখানে কোন ধরনের বিভাজন ঘটবে। এইখানে এটা হচ্ছে সেম যা এখানেও তা। আবার আমি বলছি বিপরীত মার্কনিকভ, এখানে তোমার ফ্রি রেডিক্যাল হয়, ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। তো ফ্রি রেডিক্যাল কখনো উৎপন্ন হবে, এখানে কি ধরনের বিভাজন ঘটবে? অবশ্যই সুষম বিভাজন ঘটবে, রাইট? এখানে কি ঘটবে? এখানে সুষম বিভাজন ঘটবে অ্যাট ফার্স্ট, তাহলে এটা বিভাজিত হবে। তো বিভাজিত হয়ে কি উৎপন্ন করবে? এখানে দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি করবে। অর্থাৎ এই আরও যেটা আছে এ তার ফ্রি রেডিক্যালকে এখানে নিয়ে আসছে, আবার আরেকটা এখানে OR যেটা আছে এও তার ফ্রি রেডিক্যালকে তার কাছে নিয়ে যাবে। তাহলে এখানে ফ্রি রেডিক্যাল তৈরি করলো, ঠিক আছে? প্রথম স্টেপের বিক্রিয়াটাকে আমরা সবাই বুঝতে পারছি, দেখো
বুঝতে পারছো কিনা? প্রথমে এই বিক্রিয়াটা ঘটবে। ধাপ 1-এ দুইটা বিক্রিয়া ঘটে। ধাপ 1-এর প্রথম বিক্রিয়াটাকে তোমরা বুঝতে পারছো সবাই। দেখো ধাপ 1-এ দুইটা বিক্রিয়া ঘটে। দেখো লিখছে কি প্রথম লাইনে, যে তোমার জৈব পারক্সাইড উত্তপ্ত অবস্থায় বিয়োজিত হয়ে দুটি অ্যালকক্সি গ্রুপ, এই যে অ্যালকক্সি গ্রুপের ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে। অ্যালকক্সি গ্রুপের কি তৈরি করবে? ফ্রি রেডিক্যাল উৎপন্ন করবে। এই যে দেখো এটা একটা অ্যালকক্সি গ্রুপের ফ্রি রেডিক্যাল তৈরি করলো, এটা আরেকটা অ্যালকক্সি গ্রুপের ফ্রি রেডিক্যাল তৈরি করলো। দেখো এতটুকু বোঝা গেছে কিনা? দুইটা অ্যালকক্সি গ্রুপে কি তৈরি করলো? এখানে ফ্রি রেডিক্যাল তৈরি করলো। বুঝছো? আচ্ছা, হ্যাঁ, এইবার কি হবে? এইবার একটা ফ্রি রেডিক্যাল এইচবিআর কে অ্যাটাক করবে। যেহেতু বিপরীত মার্কোনিকভ নীতি, তাহলে এখানে আমরা কিন্তু কাকে নিব? এইচবিআর কে নিব। তাহলে একটা ফ্রি রেডিক্যাল কি করবে? এইচবিআর কে অ্যাটাক করবে। তাহলে যে ঘটনাটা ঘটবে, এই ধর এখানে আরও একটা ফ্রি রেডিক্যাল আছে, এটা কাকে অ্যাটাক করবে? এটা অ্যাটাক করবে এইচবিআর কে। এখন এইচবিআর কে যখন সে অ্যাটাক করবে, তখন সে কি উৎপন্ন করবে? দেখো, মনে আছে তোমাদের একটা ফ্রি রেডিক্যালের রিঅ্যাকশন আমি তোমাকে পড়াইছিলাম, যে যদি একটা ফ্রি রেডিক্যাল থাকে, এমন একটা যৌগকে যদি সে অ্যাটাক করে যার মধ্যে ফ্রি রেডিক্যাল নাই, এখান থেকে হাইড্রোজেনটাকে নিয়ে গিয়ে সেখানে আরওএইচ তৈরি করবে। সেখানে কি তৈরি করবে? আরওএইচ তৈরি করবে। আরওএইচ, এখানে আরওএইচ তৈরি হবে, আর এখানে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এখানে কি তৈরি হবে? ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এখানে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হবে। দেখো ফার্স্ট ধাপে কি করছে? ফার্স্ট ধাপে আগে আরটা সুষম বিভাজন হয়ে অ্যালকক্সি গ্রুপের ফ্রি রেডিক্যাল তৈরি করছে। পরে এইটা এইচবিআর কে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে এখানে এসে কিন্তু ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যৌগটা আমার ইম্পর্টেন্ট না, আরওএইচ এটা আমার জন্য ইম্পর্টেন্ট না, বাট আমার জন্য ইম্পর্টেন্ট কোনটা? ওই যে ব্রোমিন ফ্রি রেডিক্যালটা আমার জন্য ইম্পর্টেন্ট। বুঝছো কিনা? দেখো, হ্যাঁ, প্রথম বিক্রিয়া দুটোকে বোঝা গেছে। আমি তোমাকে আরেকবার রিক্যাপ করে দেখো। প্রথমে কি উৎপন্ন হয়েছে? প্রথমে আরও এটার কিন্তু ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। পরে এই ফ্রি রেডিক্যালটা গিয়ে কাকে অ্যাটাক করছে? এইচবিআর কে অ্যাটাক করছে। পরে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করছে। এটা লিখছে দেখো, এই যে ফার্স্টে তৈরি হয়েছিল, পরে এটা এইচবিআর কে আক্রমণ করে ব্রোমিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে। বিআর ডট ব্রোমিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে। হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এইবার দেখো এবার কি হবে। তুমি তো অপ্রতিসম অ্যালকিনকে নিছিলা, অর্থাৎ তুমি কাকে নিছিলা? তুমি এখানে নিছিলা CH3, তারপরে CH, তারপরে তোমার ডাবল বন্ড, ধরো CH2 কে নিছো। এখন তোমার কাছে এখানে ব্রোমিন ফ্রি রেডিক্যাল আছে। তোমার কাছে এখানে কি আছে? এটা ব্রোমিন ফ্রি রেডিক্যাল এখানে অ্যাটাক করবে। এবার তুমি আমাকে একটা প্রশ্ন উত্তর দাও তো ভাই। সেটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখি আস আমরা। সেটা হইল, বলতো কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি স্টেবল? কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি স্টেবল? কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল সবথেকে বেশি স্টেবল? 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল সব থেকে বেশি স্টেবল, রাইট? আচ্ছা, এবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি ভালো করে লক্ষ্য করে দেখো, যদি ব্রোমিনটা, এর তো ইলেকট্রন দরকার, এখানে ইলেকট্রন আছে একটা, এর আরও একটি ইলেকট্রন দরকার। সে কোত্থেকে পাবে? অবশ্যই ডাবল বন্ড থেকে পাবে। ডাবল বন্ডের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে, একটি ইলেকট্রনকে এই কার্বন নিয়ে ফেলবে, একটি ইলেকট্রনকে এই কার্বন নিয়ে ফেলবে। এখন ব্রোমিনটা হয় এই কার্বনে যুক্ত হবে, না হয় এই কার্বনে যুক্ত হবে। চলো আমরা দুটাতে যুক্ত করে দেখি আসো। তাহলে তারপর বুঝতেও সুবিধা হবে আমাদের। ধরো এমন হতে পারে CH3, এখানে CH, এখানে CH2, আর এখানে Br যুক্ত হইল। জিনিসটা বুঝো, এখানে ডাবল বন্ড আছে। এই ব্রোমিনের কি দরকার? ব্রোমিনের এখানে একটি ইলেকট্রন, ব্রোমিনের আরেকটি ইলেকট্রন দরকার। তাহলে ব্রোমিনটা ধরো এই কার্বনের এখানে আসবে। তাহলে এই কার্বনের এখানে আসলে এই বন্ডের থেকে, দেখো একটা জিনিস বুঝো, যেটা করতে পারে, এই বন্ড থেকে, বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন আছে, বন্ড থেকে একটি ইলেকট্রনকে নিয়ে সে এখানে কার্বনের সাথে যুক্ত হতে পারে, আর একটি ইলেকট্রনকে সে এই কার্বনকে দিয়ে দিবে। অর্থাৎ এই কার্বনে এখন ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এটা একটা প্রোডাক্ট হতে পারে। দেখো এই প্রোডাক্টটা বুঝতে পারছো কিনা, যে ব্রোমিনের এখানে কিন্তু একটা ফ্রি রেডিক্যাল, তাহলে এর আরেকটি ইলেকট্রন দরকার। কোত্থেকে নিবে? এই ডাবল বন্ডে থাকা যে কোনো ডাবল বন্ডে কি থাকে, যে কোনো ধর একটা এখানে তাহলে ডাবল বন্ড আছে, এই বন্ডে কি থাকবে? দুইটা ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন তো এই কার্বনের, একটি ইলেকট্রন এই কার্বনের। ধরে এই বন্ডের একটি ইলেকট্রনকে নিয়ে ব্রোমিনটা ওই কার্বনের সাথে যুক্ত হইলো, তাহলে এই কার্বনটা তখন তার ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে আসবে, ফলে এখানে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। এই প্রোডাক্টটাকে বোঝা গেছে? দেখো তো এই প্রোডাক্টটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ না, CH2 কেমন হবে? এখানে কি হাইড্রোজেন যুক্ত হয়েছে? বলো তো, এখানে তো হাইড্রোজেন যুক্ত হয়নি। আরেকবার বোঝাচ্ছি। দেখো
এইটা ব্রোমিনের ফ্রি রেডিক্যাল। তাহলে ব্রোমিনের ফ্রি রেডিক্যালে কি দরকার? এখানে ইলেকট্রন আছে একটা, ফ্রি রেডিক্যালে ইলেকট্রন থাকে কয়টা? ফ্রি রেডিক্যাল ইলেকট্রন আছে একটা, তার ইলেকট্রন আরেকটা দরকার, সে কোত্থেকে নিবে? এই যে বন্ধন, এই বন্ধনের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে, তার একটা ইলেকট্রন হচ্ছে এই কার্বনের, একটা ইলেকট্রন এই কার্বনের। তো এই ব্রোমিনটা কি করবে? এইখানে যখন যুক্ত হবে, যুক্ত হওয়ার সময় এই এখানের একটা ইলেকট্রনকে সে নিয়ে ফেলবে, নিয়ে গিয়ে ব্রোমিন হিসেবে সেই কার্বনের সাথে যুক্ত হইলো। বাট এই যে ইলেকট্রন আরেকটা আছে, সেটাকে তো এই কার্বন নিয়ে যাবে, যেহেতু বন্ধনটা তুমি বিভাজন করছো। আর অ্যান্টি মার্গনিকভ যখন হয়, সবসময় কি হয়? সুষম বিভাজন হবে। সবসময় কি হবে? সুষম বিভাজন হবে। তো সুষম বিভাজন হলে এখানে যে বন্ধন ছিল, এই বন্ধন দিয়ে ইলেকট্রনটা এই কার্বন নিয়ে গেছে, আর আরেকটা ইলেকট্রনকে এই ব্রোমিন নিয়ে গিয়ে এই কার্বনের সাথে অ্যাড হয়েছে। এটাই তো ঘটনা হয়েছে এখানে। এটা কি বোঝা গেছে? এটা একটা প্রোডাক্ট। আচ্ছা, এই ফ্রি রেডিক্যালটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল বলতে পারবা? এই ফ্রি রেডিক্যালটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল বলতে পারবা? এটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল? এটা কিন্তু 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। কেমনে? কারণ ফ্রি রেডিক্যাল যে কার্বনে আছে সেটা 2 কার্বনের সাথে কানেক্টেড। দেখো, ফ্রি রেডিক্যালটা যে কার্বনে আছে, ফ্রি রেডিক্যালটা যে কার্বনে আছে সেটা 2টা কার্বনের সাথে কানেক্টেড। একটা এই কার্বনের সাথে কানেক্টেড, একটা এই কার্বনের সাথে কানেক্টেড। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে একটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এবার দেখো আরেকটা প্রোডাক্ট কি হইতে পারে তাহলে? আরেকটা হইতে পারে ব্রোমিনটা তোমার এই কার্বনের সাথে অ্যাড হবে। দেখো, আরেকটা হইতে পারে কি, এই ব্রোমিনটা যেটা আছে এটা এই কার্বনের সাথে অ্যাড হবে, ব্রোমিনটা। তখন কিভাবে অ্যাড হবে? এই একটি ইলেকট্রনকে এখান থেকে নিয়ে এসে এখানে অ্যাড হবে, আর এই ইলেকট্রনটাকে তখন এই কার্বনটা নিয়ে যাবে। তার মানে আরেকটা ঘটনা হতে পারে, দেখো কিরকম এখানে আরেকটা ঘটনা হতে পারে। এখানে তো CH3 আছে, এই CH3 কোনো পরিবর্তন হবে না, এই CH3 কোনো পরিবর্তন হবে না, আর এই CH এর সাথে তখন ব্রোমিনটা এসে অ্যাড হবে, অ্যাড হইলো। আর এইখানে তো CH2 আছে, সেই CH2টা তার ফ্রি রেডিক্যালটাকে এখানে নিয়ে গেল। দেখো তো এটা বুঝছো কিনা? মানে জিনিসটা বুঝো, জিনিসটা বুঝো। এইখানে তো এই যে ইলেকট্রন আছে দুইটা এই বন্ডের মধ্যে, ব্রোমিনটা একটা এখানে গিয়ে অ্যাড হইলো। তো অ্যাড যখন হবে তখন তার ইলেকট্রন দরকার, এই ইলেকট্রনটাকে সে নিয়ে গিয়ে এখানে এই কার্বনের সাথে অ্যাড হয়েছে, আর এই ইলেকট্রনটাকে এই কার্বনটা এখানে নিয়ে গেছে। এটা কয় ডিগ্রি ফ্রি রেডিক্যাল বলতে পারবা? এটা কয় ডিগ্রি ফ্রি রেডিক্যাল? দেখো, এই কার্বনে যার সাথে ফ্রি রেডিক্যাল আছে তার সাথে শুধুমাত্র একটা কার্বন কানেক্টেড, শুধুমাত্র একটা কার্বন কানেক্টেড। তাহলে এটা হচ্ছে একটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এটা তো সবাই বুঝতে পারতেছি আমরা। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল আর 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালের মধ্যে কোনটা স্টেবল বেশি? তুমি বলবা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্টেবল। তার মানে এটা কি? এটা অধিক স্থায়ী। এটা হচ্ছে কি? এটা অধিক স্থায়ী। তাহলে আমি বলতে পারি যে আমার এটা হচ্ছে অধিক স্থায়ী। আর এইটা কি? নিচেরটা, নিচেরটা হচ্ছে কম স্থায়ী। তাহলে তুমি আমাকে বলো কোন ধরনের প্রোডাক্ট বেশি তৈরি করতে চাইবে? কোন ধরনের প্রোডাক্ট বেশি তৈরি হবে? অবভিয়াসলি 2 ডিগ্রিটা, কারণ যত বেশি স্টেবল তত বেশি প্রোডাক্টটা ওইটাই তৈরি করতে চাইবে। আমি তো তোমাকে একটা জিনিস বলছিলাম, সবসময় যখন এক্স থেকে যখন ওয়াই তৈরি হয়, সবসময় আমরা চাইবো ওয়াই যেন স্টেবল বেশি হয়। অর্থাৎ এইটা হবে মেজর প্রোডাক্ট, অর্থাৎ এইটা হবে মেজর প্রোডাক্ট, আর এইটা হবে, নিচেরটা হবে মাইনর প্রোডাক্ট। হোপফুলি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই। দুইটা প্রোডাক্ট তৈরি হইলো, দুইটা প্রোডাক্টের মধ্যে এইটা হবে মেজর প্রোডাক্ট আর এইটা হবে মাইনর প্রোডাক্ট। হোপফুলি বোঝা গেছে। তাহলে দেখো এটাই লিখছি এখানে 2 নম্বর স্টেপে কি লিখছে? ব্রোমিন ফ্রি রেডিক্যালটা প্রোপিনকে আক্রমণ করছে, অধিক স্থায়ী 2 ডিগ্রি ব্রোমো অ্যালকাইল ফ্রি রেডিক্যাল তৈরি করে। ক্লিয়ার? দেখো তো জিনিসটা বুঝছো কিনা? দ্বিতীয় ধাপ কি বোঝা গেছে ভাই? আমরা কি নেক্সট ধাপে যাব? হ্যাঁ, নেক্সট ধাপে যাই আমরা। সবার কি এতটুকু এই বিক্রিয়া, এই লেখাগুলো এখন তোলার দরকার নাই, বাট তুমি বিক্রিয়াটা তুললেও চলবে। আমরা নেক্সট ধাপে যাই, নেক্সট ধাপে আমরা যাই, কেমন? আমরা একটু আগাই তাহলে, আমরা তাহলে নেক্সট ধাপে আগাই। ওকে, আমরা তাহলে নেক্সট ধাপে যাই। ঠিক আছে, দেখো নেক্সট ধাপে কি হবে। নেক্সট ধাপে বুঝতেই পারতেছো। দেখো তাহলে আমরা সবচেয়ে স্টেবল প্রোডাক্টটাকে লিখি। সবচেয়ে স্টেবল প্রোডাক্ট কোনটা ছিল? এই যে CH3CH। দেখো এখানে ছিল CH3, তারপরে ছিল তোমার কাছে এখানে CH, এই যে ফ্রি রেডিক্যাল ছিল এখানে, আর এখানে ছিল CH2, তারপর তোমার এখানে Br ছিল, রাইট? এই প্রোডাক্টটা এখানে আমার ছিল। আচ্ছা, আর খেয়াল করে দেখো আমার কাছে কিন্তু এখানে HBr কিন্তু মোটামুটি আছে অফুরন্ত, এখানে Br ছিল। তাহলে এইবার যদি আমি এখানে এটাকে আবার এটার সাথে HBr কি বিক্রিয়া করাই, তাহলে কি তৈরি হবে? দেখো, শুধু মেজর প্রোডাক্টটাকে দেখালাম, কারণ মাইনরটা আমি এরপরে দেখাচ্ছি। দেখো তাহলে কি হবে, তখন যে ঘটনাটা ঘটবে ভালো করে লক্ষ্য করে দেখো। এই যে আমাদের এই HBr যেটা আছে, HBrটাকেও তো তুমি এইভাবে লিখতে পারো চাইলে, তাই না? কিভাবে লিখতে পারো? একটা H ডট আকারে আর একটা Br ডট আকারে লিখতে পারো HBrটাকে চাইলে।
রাইট? তখন যে ঘটনাটা ঘটবে দেখো, এইখানে এইচ ডটটা তাহলে কার সাথে যুক্ত হবে? এখানে একটা ফ্রি রেডিক্যাল আছে, তখন এইচ ডটটা কি এখানে যুক্ত হয়ে যাবে এই কার্বনের সাথে, বুঝতেছো? এইচ ডটটা কি কোথায় যুক্ত হয়ে যাবে? এইচ ডটটা কি এখানে যুক্ত হয়ে যাবে এই কার্বনের সাথে। তাহলে তখন যে ঘটনা ঘটবে, এখানে CH3 CH2, এখানে CH2, আর এখানে Br, আর এই যে Br ডটটা এটা এখানে বাইরে আবার একটা ব্রোমিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করছে, যেটাকে আবার পুনরায় ব্যবহার করা যায়। যেটাকে কি করা যাবে? পুনরায় ব্যবহার করা যাবে। মানে জিনিসটা বুঝো যে এইখানে এই যে এইচ বিআরটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারতা, এইখানে তো ডট আছে, তাহলে একটি ইলেকট্রন দরকার, এইখানেও একটি ইলেকট্রন এক্সট্রা আছে। তো আমরা সবাই জানি ফ্রি রেডিক্যাল পরস্পর কি করে? হ্যান্ডশেক করে। তোমাকে পড়াইছিলাম দুইটা জিনিস পরস্পর হ্যান্ডশেক করে, দুইটা জিনিস পরস্পর কি করে? হ্যান্ডশেক করে। একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, একটা হচ্ছে ভাঙা হাত। তখন এখানে যেটা হবে, এই যে এইচ ডট আর এইচ ডটটা পরস্পর হ্যান্ডশেক করে এখানে দেখো CH2 প্রোডাকশন করে ফেলছে, দেখো CH2 প্রোডাকশন করছে। আর এই Br ডটটা এটার সাথে হ্যান্ডশেক করার মধ্যে কেউ নাই, তো এটা Br ডট হিসেবে বাইরে মানে আবার ফ্রি রেডিক্যাল উৎপন্ন করছে। এখানে লিখছে দেখো, HBr এর সাথে এই যে 2 ব্রোমো অ্যালকাইল ফ্রি রেডিক্যাল বিক্রিয়ায় হাইড্রোজেন পরমাণু গ্রহণ করে বিপরীত মার্কোনিকভ নিয়ম অনুযায়ী অধিক পরিমাণ কি উৎপন্ন করতেছে? 1 ব্রোমোপ্রোপেন উৎপন্ন করছে। ক্লিয়ার? দেখো তো, হ্যাঁ বিক্রিয়াগুলো, এটা আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, এইখানে একটু প্র্যাকটিস করতে হবে, আসলে এটা কিছু করার নাই। মানে এটা তোমার মূল ঘটনা কিন্তু এই জিনিসটা, এটা মনে রাখলেই চলবে। বাট অনেক সময় সৃজনশীলে মেকানিজম লিখতে বলে, তখন মেকানিজম লিখতে বললে এই জিনিসগুলো একটু লিখতে হবে। তুমি যদি লাইনগুলো মনে নাও থাকে, তুমি যদি বিক্রিয়াও দেখাই দাও, ফুল মার্কস পাবা। বাট লাইনগুলো লিখলে খুবই ভালো, বা ধাপ ওয়াইজ লিখবা আর কি। আমি বলি শোনো, এগুলো যে হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড সেম থাকতে হবে তা কিন্তু না, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড সেম থাকতে হবে তা কিন্তু না। তুমি ধাপ 1 লিখবা, ধাপ 1 লেখার পরে বিক্রিয়াটা লিখবা, বিক্রিয়া লেখার পরে তোমার মনের মাধুরী মিশিয়ে তোমার মনে যা আসে তাই লিখে যাবা, মানে বিক্রিয়া অনুযায়ী। বুঝছো? তাহলে তাহলে এটা কি বোঝা গেছে মেকানিজমটা? যে এটা আমি এটাকে তাহলে এটা কত পার্সেন্ট তৈরি হবে? এই প্রোডাক্টটা তৈরি হবে 99.1%। আর আরেকটা প্রোডাক্ট যদি দেখতে চাও, আরেকটা প্রোডাক্ট এটা নিয়েও বিক্রিয়া লিখতে পারো তুমি। কোনটা? এই যে এই কম স্থায়ীটা নিয়ে। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা ছিল অধিক স্থায়ী, এটা ছিল অধিক স্থায়ী। আর আরেকটা প্রোডাক্ট যেটা ছিল আমাদের, আরেকটা প্রোডাক্ট কোনটা ছিল? এই যে CH3, তারপর দেখো এখানে ছিল কোনটা? CHBr, আরেকটা ছিল এখানে CH2, এর উপর এখানে ফ্রি রেডিক্যাল ছিল, রাইট? তুমি চাইলে এটার সাথেও বিক্রিয়া দেখাইতে পারো। এটার সাথে বিক্রিয়া দেখালে কি আসবে দেখো এখানে, এই যে এটাকে দেখাই দিবা, কেমন? তাহলে এখানে কি উৎপন্ন করতে পারবা দেখো। তাহলে কি হবে? এই যে ফাঁকা হাত পরস্পর হ্যান্ডশেক করবে, এইচ পরস্পর হ্যান্ডশেক করবে, অর্থাৎ এখানে তৈরি হবে প্রোডাক্ট CH3 CHBr, আর এখানে উৎপন্ন হবে CH3। বলতো এটা কত পার্সেন্ট তৈরি হবে? আর এখানে তো Br ফ্রি রেডিক্যাল আছে, এটা কিন্তু তৈরি হবে মাত্র 0.9%। বোঝা গেছে এই জিনিসটা? দেখো এইটাই হচ্ছে আমাদের অ্যান্টি মার্কোনিকভ নীতি। হ্যাঁ, ভেরি গুড। না ক্যাটালিস্ট থাকবে না ফার্স্ট ধাপে? সব ধাপে কি ক্যাটালিস্টের কাজ কি? বিক্রিয়া ফাস্ট করানো। ক্যাটালিস্টে কি অন্য কোনো ভূমিকা আছে? ক্যাটালিস্ট তো বিক্রিয়ায় কোনো, মানে খালি বিক্রিয়া ফাস্ট করাতে ব্যবহৃত হয়। তো বিক্রিয়া স্লো হোক, সমস্যা কই? বিক্রিয়া ফাস্ট না করে আমি এখানে কি করছি? এটাকে আমি উত্তাপ দিছি, তো এখানে তো ক্যাটালিস্ট দেওয়ার দরকার নেই। কেমন? ওকে। তাহলে আমরা নেক্সটে যাই। আমরা কেমন? নেক্সটে যাই চলো। তাহলে আমাদের বিপরীত মার্কোনিকভ নীতি শেষ। আমাদের এখন স্টার্ট হবে অ্যালকিনে ওজোন সংযোজন বিক্রিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকিনে ওজোন সংযোজন বিক্রিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখাই আসো। ওজোন সংযোজন বিক্রিয়া যেটা আছে আমাদের এখানে, আমরা ইউজ করে থাকি ওজোন গ্যাসকে। ওজোন সংযোজন বিক্রিয়া বোঝার জন্য আমাদের আগে ওজোন গ্যাসের সংকেত জানতে হবে। ওজোনের সংকেত কি হয়ে থাকে? ওজোনের সংকেত হয়ে থাকে O3। এখন O3 কি করে জানো? O3 যে কাজটা করে সেটা হচ্ছে ওজোন সংযোজন বিক্রিয়া। দেখো একটা জিনিস, সংযোজন বিক্রিয়া নর্মালি কোথায় হয়? যদি কোথাও ডাবল বন্ড থাকে অথবা যদি কোথাও ট্রিপল বন্ড থাকে, সেখানে কিন্তু বেসিক্যালি কি হয়ে থাকে বলতো? সংযোজন বিক্রিয়া হয়ে থাকে। নর্মালি আমরা সবাই জানি সংযোজন বিক্রিয়া কোথায় হয়। যদি সংযোজন বিক্রিয়া মানে কি? যুক্ত হওয়া। এখন কোনো কিছু যদি যুক্ত হইতে চায়, জিনিসটা বুঝো, সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে যুক্ত হওয়া, জোড়া লাগানো। এখন কোনো কিছু যদি যুক্ত হইতে চায়, অবশ্যই আগের জিনিসগুলোকে ভাঙতে হবে। মানে জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি। ধরো এখানে X আর এখানে Y দিছো, এদের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, তাহলে এখানে Z2 ধরো দিছো, এটাকে এখানে যুক্ত করা প্যারা হবে তোমার। বাট এমন যদি হইতো, ধরো এখানে X ডাবল বন্ড Y, আর এখানে তুমি যদি Z2 যুক্ত করতে, এটা কিন্তু যুক্ত করা সহজ। কেন সহজ?
কারণ এখানে যে ঘটনাটা ঘটে, এই এক্স আর ওয়াই এর মধ্যে আগে বন্ধনটা ভাঙে, প্রত্যেকের একটা করে হাত ক্রিয়েট হয়, তখন এখানে জেডগুলো গিয়ে কানেক্ট হইতে পারে। অর্থাৎ সংযোজন বিক্রিয়া সহজ কোথায় বলো তো? যেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে সেখানে হচ্ছে সংযোজন বিক্রিয়া সহজ। অর্থাৎ ওজন সংযোজন বিক্রিয়া কোথায় কোথায় হবে? যেখানে কি থাকবে বলো তো? যে জায়গায় ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে। আর ওজন কি করতে পারে জানো? ওজন যেটা করতে পারে সেটা হচ্ছে ওজন ওজন দুইটা বন্ড ভাঙতে পারে। কি করতে পারে? দুইটা বন্ড ভাঙতে পারে। মনে রাখবা, ওজন কি করতে পারে? দুইটা বন্ড ভাঙতে পারে। তার মানে যেখানে যেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে সেখানে কি থাকবে? সেখানে ওজন সংযোজন বিক্রিয়া খাটবে। আচ্ছা, আর এখানে আমরা মাধ্যম হিসেবে কাকে ইউজ করে থাকি? এই ওজন সংযোজন বিক্রিয়া যেটা আছে এই জায়গায় আমরা মাধ্যম হিসেবে ইউজ করে থাকি কার্বন টেট্রাক্লোরাইড বা বা ক্লোরো, নিষ্ক্রিয় মাধ্যম বেসিক্যালি, বা ক্লোরোফর্ম, বা তুমি এখানে চাইলে এই যে CH2Cl2 অর্থাৎ ডাইক্লোরোমিথেনও তুমি ইউজ করতে পারো। ওকে, আচ্ছা, এইবার চলো আমরা তোমাকে দেখানোর চেষ্টা করি এখানে আমরা কিভাবে একটা বিক্রিয়া দিয়ে তোমাকে বুঝে আসো। একটা বিক্রিয়া দিয়ে বুঝে তাহলে তুমি ভালো আইডিয়া পেয়ে যাবা। দেখো, ধরো আমি ইথিনটা দিয়ে তোমাকে বোঝাচ্ছি। আসো, ধরো ইথিন, তাহলে এখানে কার্বন, ডাবল বন্ড কার্বন, এই জায়গায় হাইড্রোজেন। আগে বুঝো, তারপরে কোয়েশ্চেন করিও। আগে বুঝো, আগে আমি 15-20 মিনিট ধরে আগে এটা বুঝাই, তারপর তুমি এখান থেকে যত ইচ্ছা তত কোয়েশ্চেন করিও, সমস্যা নেই, আমি সবগুলো আনসার দিব তোমাকে। দেখো, এটা কি? এটা হচ্ছে তোমার ইথিন। এখানে আমরা ইথিনকে নিলাম। ইথিনের সাথে যদি আমি ওজন যুক্ত করি, ধরো O3 যুক্ত করতেছি, মাধ্যম হিসেবে আমি এই তিনটার যে কোনো একটাকে নিতে পারি। ধরো যাক, কথার কথা, আমি এখানে ধরো CCl4কে নিছি, চাইলে এখানে কেউ CHCl3কেও নিতে পারতা, কোনো সমস্যা নেই। বলতো ওজন কি করে? ওজন যে কাজটা করে, সে সিঙ্গেল বন্ডকে সে কি ভাঙতে পারে? ওজন কি সিঙ্গেল বন্ডকে ভাঙতে পারে বলতো? ওজন কি সিঙ্গেল বন্ডকে ভাঙতে পারবে না। ওজন ভাঙতে পারবে কাকে? ডাবল বন্ডকে ভাঙতে পারবে। তো ওজন কি করবে? ওজন এই ডাবল বন্ডটাকে ভাঙবে, এই ডাবল বন্ডটাকে ভাঙবে। তাহলে ডাবল বন্ডটাকে ভাঙে তাহলে কি থাকবে দেখো তো? এখানে এখানে কার্বন ছিল, এখানে কার্বন ছিল, বাট এদের মধ্যে কি আর এখন ডাবল বন্ড আছে? কার্বন কার্বনের মধ্যে কি আর ডাবল বন্ড আছে? আনসার হচ্ছে নাই। কেন নাই? কারণ ওজন ভেঙে ফেলছে। আর বাকি আছে কি? এখানে হাত বাকি, কার্বনের হাত বাকি, এখানে কার্বনের হাত বাকি, এখানে কার্বনের হাত বাকি। তাহলে এখানে এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, এই জায়গায় হাইড্রোজেন ছিল, এই জায়গায় হাইড্রোজেন ছিল। ওজন কি করে জানো? ওজন হচ্ছে ঘর বাড়ি তৈরি করে। ওজন কি তৈরি করবে বলো তো? ওজন হচ্ছে ঘর বাড়ি তৈরি করে। সে তো ডাবল বন্ড ভেঙে দিছে, এরপরে কি তৈরি করবে? ঘর বাড়ি, একটা ঘর তৈরি করবে। ঘরটা কিরকম হবে? একটা ঘরে কি থাকে? একটা ঘরে হচ্ছে মাটি থাকে, এই যেটা হচ্ছে ঘরের মাটি, কেমন? ঘরের মাটি। আর এই ঘরের একটা কি থাকে? একটা চাল থাকে বা একটা টিন থাকে, মানে ঘরের একটা ছাদ থাকে। এরকম একটা যৌগ সে তৈরি করে। এই যে O3টা এরকম একটা যৌগ তৈরি করে। আর এই যৌগটাকে কি বলে জানো? এই যৌগটাকে বলা হয় ওজোনাইট যৌগ। এই যৌগটাকে আমরা কি বলে থাকি? এই যৌগের নাম হচ্ছে ওজোনাইট যৌগ। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ওজোনাইট ওজোনাইট যৌগ। আর এই যৌগের বৈশিষ্ট্য কি জানো? এই যৌগের বৈশিষ্ট্য হচ্ছে এই যৌগটা খুবই অস্থায়ী এবং তীব্র বিস্ফোরক। এই যৌগের বৈশিষ্ট্য কি? এই যৌগটা হচ্ছে খুবই অস্থায়ী, মানে এটা তাড়াতাড়ি অন্য কিছুতে পরিণত হয়ে যেতে চায়, অস্থায়ী। আর এটা হচ্ছে একটা তীব্র তীব্র বিস্ফোরক। তাই তাড়াতাড়ি আমাদের এইটাকে, এই যৌগটা রাখা যাবে না, তাড়াতাড়ি আমাকে এই যৌগটা ভাঙাই ফেলতে হবে। তাড়াতাড়ি কি করতে হবে আমাকে বলতো? এই যৌগটাকে ভাঙাই ফেলতে হবে, কারণ এটা কি? এটা তীব্র বিস্ফোরক হয়ে থাকে। ঠিক আছে? তখন এখানে কি হবে? ভাঙানোর জন্য আমরা এই জায়গাতে জিঙ্ককে দিই এবং পানিকে দিই। তাহলে ভাঙানোর জন্য আমরা কাকে দিব? ভাঙানোর জন্য আমরা দিব হচ্ছে জিঙ্ক এবং পানি চালনা করবো। শুধু জিঙ্ক চালনা করলেও হবে, শুধু জিঙ্ক চালনা করলেও হবে, বাট জিঙ্ককে মাসবি দিতে হবে। জিঙ্ক অথবা, মানে জিঙ্ক তুমি এমন করতে পারো, জিঙ্ক পানি দিতে পারো, অথবা শুধু জিঙ্ক দিতে পারো, তাও হবে। মানে আমরা এইটার মধ্যে আমরা রাখতে চাচ্ছি না, কারণ এটা হচ্ছে খুবই বিস্ফোরক একটা যৌগ। এই যৌগটা খুবই বিস্ফোরক, তাই আমরা এই যৌগটাকে তাড়াতাড়ি আরেক যৌগে কনভার্ট করা দরকার। তাই কনভার্ট করার জন্য আমি কি দিছি? এখানে জিঙ্ককে দিছি। আর এখানে তুমি পানি দিতেও পারো, নাও দিতে পারো, তো পানি দেওয়াটা ভালো, পানি দেওয়াটা ভালো, তাহলে বিক্রিয়া ফাস্ট হয়। দেখো এবার একটা জিনিস দেখো, এখানে কি হবে আমি তোমাকে বলি। এই জিঙ্ক হচ্ছে, যেহেতু এইটা একটা ক্ষতিকারক যৌগ বা বিস্ফোরক, জিঙ্ক কি করবে? যে বলতো, একটা যদি, মানে এইটার যদি ধ্বংস করতে চাও তুমি কি করতে পারো? একটা বোমা ফেলাইতে পারো, বা বেসিক্যালি আমরা যেটা করি, আমরা শত্রুপক্ষকে যদি আঘাত করতে চাই আমি কি করতে পারি? এটারে আমরা আগে মানে টিন উড়াই দিব আমরা আগে, কেমন? তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এই জিঙ্কটা যেটা করে, এই যে ঘরের চাল দেখতেছো না, এটাকে উড়াই নিয়ে চলে যায়।
ঘরের চালটাকে কি করে উড়ায় নিয়ে চলে যায়। তার মানে এই জিঙ্ক এই অক্সিজেনটাকে নিয়ে গিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। জিঙ্ক কি করবে? জিঙ্ক অক্সিজেনটাকে নিয়ে গিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। সাউন্ড প্রবলেম করতেছে? কোথায় সাউন্ড প্রবলেম করতেছে আমি একটু দেখি। সাউন্ড তো ঠিক আছে ভাই, একটা সেকেন্ড দাঁড়াও। না আমার Sound তো এখানে ঠিক আছে ভাই। আমার এখানে তো সাউন্ড ঠিক আছে, আমার এখানে সাউন্ড ঠিক আছে। ওকে, দেখো যেটা বলতেছিলাম, তাহলে এখানে আমার জিঙ্কটা কি করবে? এই অক্সিজেনটাকে নিয়ে গিয়ে জিঙ্ক অক্সাইড আকারে চলে যাবে, গেল। আচ্ছা বলো তো, যদি ঘরের টিন চলে যায় তাহলে এই ঘরটা কি আর ঘর থাকবে? ঘরের মধ্যে ফাটল ধরবে না? যদি ঘরের টিন চলে যায় তাহলে ঘরটা কি আর ঘর থাকবে? ঘরের মধ্যে কি ধরবে? ফাটল ধরবে। তাহলে ফাটল যদি ধরে তার মানে কি হবে? এটার ভূমিও ফেটে যাবে। তাহলে এটা কি হবে? ভূমিটা ফাটল ধরবে, এখানে ফাটল ধরবে। দেখো এই জায়গাটা কি ধরবে? ফাটল ধরবে। বুঝতেছো কিনা দেখো। যদি ঘরের চাল যদি চলে যায়, ঘর তার ঘর থাকবে না, ঘরের এখানে ফাটল ধরবে, ফাটল ধরছে। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো? আমাকে জানাবে একটু করে এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা। মানে তোমার যদি এখানে কি হয়, তোমার যদি এখানে দাঁড়াও আমার একটু, তোমার যদি এখানে টিন যদি চলে যায় তাহলে আর ঘর ঘর থাকবে না, ঘরে এখানে ফাটল ধরবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন ঘরে ফাটল ধরলো, ঘরে ফাটল ধরলে তাহলে দেখো তো কি প্রোডাক্ট তৈরি হবে এখানে। দেখো এই হাতও ভেঙে গেছে, খেয়াল করে দেখো এই হাত কিন্তু ভেঙে গেছে, কারণ এটা ভাঙে ফেলছে, এই হাতও ভেঙে ফেলছে। তাহলে এখন পর্যন্ত অক্ষত আছে কে? মানে একদম কারো ক্ষতি হয়নি কোনটা? এতটুকু অংশের কোনো ক্ষতি হয়নি। দেখো তো এতটুকু অংশের কোনো ক্ষতি হয়নি, বুঝতেছো? এতটুকু অংশের কোনো ক্ষতি হয়নি। আচ্ছা আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস দেখো, এই কার্বনটার কিন্তু এই হাত ভাঙা, আর এই অক্সিজেনটার এই হাত ভাঙা। ভাঙা ভাঙা হাত পরস্পর কি করে? হ্যান্ডশেক করে। অর্থাৎ এখানে কি হবে? HCHO। অর্থাৎ আমি যদি যৌগটাকে যদি দেখাতে চাই, আগে যদি এইভাবে দেখাই, ধর এখানে কার্বন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, আর অক্সিজেনের সাথে একটা সিঙ্গেল বন্ড ছিল। দেখো এখানে হাইড্রোজেন ছিল, এখানে কার্বন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, এখানে অক্সিজেন ছিল, অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড ছিল। বাট অক্সিজেনের একটা হাত ভাঙা, এই কার্বনের একটা হাত ভাঙা, তাহলে পরস্পর কি করবে? এখানে হ্যান্ডশেক করবে। তার মানে ডাবল বন্ড ক্রিয়েট হবে। অর্থাৎ এই যৌগটাকে তুমি কি বলতে পারো? HCHO। আমি যদি সুন্দর সুন্দর করে লিখতে চাই, এটাকে আমরা বলতে পারি কিন্তু মিথানেল বা HCHO। দেখো বোঝা গেছে কিনা এই যৌগটা? এতটুকু বুঝতে পারছো? পরেরটা তুমি এমনি পারবা। পরেরটাতে কি হবে তাহলে? পরেরটা তাহলে কোনটা অক্ষত আছে? এই অংশটুকু অক্ষত আছে। দেখো এখানেও কিন্তু HCHO, তার মানে এখানেও কিন্তু কি তৈরি হচ্ছে? এখানেও কিন্তু তৈরি হবে HCHO তৈরি হবে। এখানেও কিন্তু কি তৈরি হবে বলতো? HCHO তৈরি হবে। বুঝা গেছে নাকি বুঝো নাই? বুঝা গেছে নাকি বুঝো নাই? দেখো তো বুঝছো কিনা। না বুঝলে আমাকে বলতে পারো, না বুঝলে আমাকে বলতে পারো। এতটুকু বুঝতে পারছো? ওকে, কি বলছো? হ্যাঁ বুঝছো, ঠিক আছে। হ্যাঁ, HCHO এর নাম কি? মিথানেল। HCHO এর নাম কি বলতো? মিথানেল। এটা অ্যালডিহাইড, এটার নাম হচ্ছে মিথানেল। হ্যাঁ, এটার নাম কি? মিথানেল। আচ্ছা আচ্ছা, HCHO এখানে যে যৌগটা তৈরি হয়, HCHO এখানে যে যৌগটা তৈরি হয়, এটা হচ্ছে মিথানেল। এবং এটা সহজে জারিত হয়ে যেতে চায়। এটা কি হয়ে যেতে চায়? সহজে জারিত হয়ে যেতে চায়। আচ্ছা আমি তোমাকে একটা জিনিস বলছিলাম, মনে আছে কিনা বলো তো? যদিও জারণ বিজারণ তোমাদের এখনো পড়াই নেই, যদিও জারণ বিজারণ তোমাকে এখনো পড়াই নেই, তাও একটু করে রিলাইন্ডার বলছিলাম। যদি কখনো তুমি অ্যালকোহলকে জারণ করো তাহলে নর্মালি অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন হয়। আর যদি অ্যালডিহাইড বা কিটোনকে জারণ করো তাহলে কি উৎপন্ন হয়? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তো বেসিক্যালি যেটা হয়, এই যে এই যৌগটা, এটা দ্রুত জারণ হয়ে যেতে চায়। এই জিঙ্ক কি করে? এটাকে জারণ হইতে দেয় না। এটাকে কি করতে দেয় না? বিক্রিয়াটাকে এখানে স্টপ করে দেয় জিঙ্কটা। বাট যদি তুমি জিঙ্কে যদি না ইউজ করতা তাহলে কি হইতে জানো? তাইলে এটা জারিত হয়ে এখানে মিথানোয়িক অ্যাসিড তৈরি করতো। বুঝছো? এখানে কি তৈরি করতো? মিথানোয়িক অ্যাসিড। আমরা দেখবো জিনিসটা, জাস্ট আগে থেকে জানে রাখলাম তোমাকে। যদি তুমি এখানে জিঙ্ক ইউজ করো তাহলে এই ওজন ওজন বিক্রিয়াতে, অ্যালকিনের ওজন বিক্রিয়াতে তুমি অ্যালডিহাইড পাবা অথবা কিটোন পাবা। যেমন এক্ষেত্রে অ্যালডিহাইড পাইছো। কখন কিটোন পাবা সেটা আমি তোমাকে দেখাই দিব। কখন কিটোন পাবা সেটা আমি তোমাকে দেখাই দিব। আগে বলো যে এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এই জিনিসটা কি বোঝা গেছে? এতটুকু বিক্রিয়াটা সি সি কি ভেঙে যাবে? হ্যাঁ, কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে যাবে, কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে যাবে। আরেকবার বোঝাচ্ছি দেখ। আচ্ছা আরেকবার আমি আরেকটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এটা দিয়ে না বোঝাই। দেখো আরেকটা জিনিস দেখো, একটা জিনিস দেখো তো, এখানের মধ্যে আমরা এবার আরেকটা বিক্রিয়া দেখাই, আরেকটা বিক্রিয়া তোমাকে বুঝাই আসো।
ধরো এবার আমি আরেকটা বিক্রিয়া দিই তোমাকে দেখাচ্ছি, এবার মনোযোগ দাও, ধরো আগেরটা বুঝো না, এবার মনোযোগ দাও। তোমরা মনোযোগ দাও নাই বলে বুঝো নাই হয়তো, কারণ আমি তো অনেক ভেঙে ভেঙে তোমাকে বলছি। এবার মনোযোগ দাও, দেখো CH3, ধরো CH আছে এখানে, তারপর ধরো যাক তোমার কাছে এখানে ডাবল বন্ড আছে, এখানে কার্বন আছে, এখানে CH3 আছে একটা, এখানে দেখো CH3 আছে। আগে এই যোগটা আঁকো, এই যোগ আঁকা হইলে বলো, আমি ধীরে ধীরে আঁকাবো। এই যোগ আঁকা হইলে আমাকে বলো। এখানে তুমি কি যুক্ত করবা? O3 যুক্ত করবা, ওজন। মাধ্যম হিসেবে তুমি যে কাউকে দিতে পারো, CH_CL4, CCl4, CH_CL3। ধর আমি এখানে মাধ্যম হিসেবে CCl4 কে দিলাম, মাধ্যম হিসেবে এখানে আমি CCl4 কে দিলাম। এতটুকু পর্যন্ত তুলা হইলে আমাকে বলো। এতটুকু সাউন্ড প্রবলেম করতেছে, সাউন্ড প্রবলেম করতেছে, দেখি সাউন্ড প্রবলেম করলে। এতটুকু সাউন্ড প্রবলেম করতেছে, আমার এখানে তো দেখো সাউন্ড ঠিক আছে। ওয়েবে তাহলে মনে হয় প্রবলেম করতেছে, তাহলে যাদের ওয়েবে একটু প্রবলেম করতেছে, ওয়েবে যাদের প্রবলেম, জিঙ্ক না দিলে বিক্রিয়া হবে, জিঙ্ক না দিলে বিক্রিয়া হবে, বাট সেই ক্ষেত্রে বেশি যে পরিমাণ জারিত হয়ে যাবে, কি হবে না হবে সেটা আমরা দেখবো। ওয়েবে তাহলে প্রবলেম করতেছে, হ্যাঁ ওয়েবে তাহলে প্রবলেম করতেছে, তাহলে তোমরা একটু কাইন্ডলি ফেসবুকে দেখো। যাদের ওয়েবে মাইক প্রবলেম করতেছে বা রিফ্রেশ দেখতে পারো, নাহলে ফেসবুকে তুমি দেখো। ওকে, তাহলে একটু করে আমাকে বলো এটা তোলা হয়েছে কিনা তোমাদের। এই যোগটা কি তোমরা তুলছো এতটুকু? এই যোগটা কি তোমরা এতটুকু তুলছো? হ্যাঁ তোলা হয়েছে সবার। এবার দেখো, এবার বলো তো কোথায় কি অ্যাটাক করবে? ওজন কি সিঙ্গেল বন্ডকে অ্যাটাক করে? ওজন, ওজন কি সিঙ্গেল বন্ডকে অ্যাটাক করে? আনসার হচ্ছে না। ওজন অ্যাটাক করবে কোথায়? ওজন অ্যাটাক করবে ডাবল বন্ডে। তাহলে ডাবল বন্ডটাকে সে ভাঙবে। তাহলে এখানে দেখো এই কার্বনটাকে আর এই কার্বনটাকে লিখবো শুধু, এই কার্বনটাকে লিখলাম আর এই কার্বনটাকে লিখলাম, ঠিক আছে? অন্য কোনো কার্বনকে কিন্তু লিখি নেই, অন্য কোনো কার্বনকে লিখবো না, শুধুমাত্র ডাবল বন্ড যে দুটো কার্বনের মধ্যে আছে তাদেরকে লিখলাম। এই কার্বনের সাথে এখানে একটা CH3 কানেক্টেড, এই জায়গায় একটা CH3 কানেক্টেড, তাকে লিখলাম। এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন কানেক্টেড, আরেকটা, এই কার্বনের সাথে দেখো একটা হাইড্রোজেন কানেক্টেড, আরেকটা কি কানেক্টেড এখানে, এই সরি এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন কানেক্টেড, একটা CH3 কানেক্টেড। দেখো এতটুকু বোঝা গেছে কিনা আমি বলি আরেকবার। দেখো এখানে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, তাহলে এই কার্বনটাকে আমি এখানে লিখলাম, ডাবল বন্ডটাকে ভেঙে দিব কারণ এখানে ওজন আছে, আর এই কার্বনটাকে আমি এই জায়গায় লিখলাম। এখন এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন কানেক্টেড, একটা CH3 কানেক্টেড, এই কার্বনের সাথে দেখো একটা হাইড্রোজেন কানেক্ট করছে, একটা CH3 কানেক্ট করছে। দেখো তো এতটুকু বোঝা গেছে কিনা। এখন আমি কি করবো, এখানে একটা ঘর বাড়ি তৈরি করব। যেহেতু ডাবল বন্ডটা নাই, তাহলে ঘর বাড়ি তৈরি করবো। ঘর বাড়ি তাহলে কিভাবে তৈরি করতে পারি? এই যে দেখো এইখানে একটা আগে আগে আমি ঘরের ইয়া দিব, নিচে মাটি স্থাপন করলাম, তারপরে কি দিব, এখানে ঘরের একটা চাল স্থাপন করব। দেখো ক্লিয়ার কিনা, কি স্থাপন করলাম, একটা চাল স্থাপন করলাম। এবার দেখো বলো তো এটা কি স্থায়ী নাকি অস্থায়ী যৌগ? এই যৌগটা কি স্থায়ী হবে নাকি অস্থায়ী হবে? তুমি বলবো যে ভাই এটা তো একটা ওজোনাইট যৌগ, ওজোনাইট যৌগ কখনো স্থায়ী হয় না, এটা আনস্টেবল হয় আর এটা বিস্ফোরক হয়। তাহলে এখানে আমি কাকে ইউজ করবো? আমি জিঙ্ক ইউজ করব এবং পানি ইউজ করব। তো জিঙ্ক আর পানি যদি ইউজ করি তাহলে কি হবে দেখো তো, জিঙ্ক কি করবে, এই ঘরের চালটাকে সে উড়াই নিয়ে যাবে। তো ঘরের চালটাকে উড়াই নিয়ে গিয়ে এখানে জিঙ্ক অক্সাইড তৈরি করলো, ঠিক আছে? এখন ঘরের চাল যদি উড়ে চলে যায়, ঘরের চাল যদি উড়ে চলে যায়, তাহলে ঘরের তো এটা টিন, ঘর তার ঘর থাকবে না, তাহলে এটাও ফাটল ধরবে, ফাটল ধরবে এটা। তো তাহলে কোনটা সে ইয়া থাকবে? দেখো এই যে এতটুকু অংশটা হচ্ছে যে, এই যে এতটুকু অংশ, এতটুকু অংশ, এতটুকু অংশের কোনো ক্ষতি হয় নাই, এতটুকু অংশের কোনো কি হয় নাই, ক্ষতি হয় নাই। তাহলে দেখো, তাহলে দেখো এই যে এতটুকু অংশ যেটা আছে, এটা মিলাই তুমি একটা প্রোডাক্ট পাবা। এটা মিলে কি প্রোডাক্ট পাবা দেখো তো, CH3 CHO হয়ে যাবে। কি হয়ে যাবে এখানে, কি উৎপন্ন হবে? CH3, দেখো CHO উৎপন্ন হবে। বুঝতে পারতেছো কিনা দেখো, এই যে দেখো এতটুকু মিলাই হচ্ছে CHO, আর এর সাথে একটা CH3 কানেক্টেড, তাহলে CH3 CHO উৎপন্ন হয়েছে। দেখো তো বোঝা গেছে কিনা। বা তুমি চাইলে আমি এটাকে ভেঙে ভেঙে দেখাইতে পারি। কিভাবে ভেঙে ভেঙে দেখাইতে পারি দেখো, এই যে এই কার্বনটাকে এখানে আঁকলাম, এর সাথে একটা হাইড্রোজেন কানেক্টেড, এর সাথে এখানে একটা CH3 কানেক্টেড, আবার এর সাথে একটা অক্সিজেন সিঙ্গেল বন্ড কানেক্টেড। বাট এই কার্বনের একটা হাত ভাঙা, অক্সিজেনের একটা হাত ভাঙছে, তাহলে ডাবল বন্ড দিয়ে দিবা। তো এটাকে তুমি কি লিখতে পারবা? CH3 CHO লিখতে পারবো একসাথে। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, এটাকে CH3, এখানে লিখতে পারো CH3 CHO লিখতে পারো। দেখো তো বোঝা গেছে কিনা, না বুঝলে আমাকে বলতে পারো। যদি না বুঝো তাহলে আমাকে বলো। আমি হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো এটা, কারণ না বোঝার মতো কিছু না। আশা করি এটা বুঝতে পারছো সবাই।
এটা কি এতটুকু বোঝা গেছে এই জিনিসটা? এতটুকু বোঝা গেছে? হ্যাঁ, এবার দেখো লাস্ট আরেকটা দেখো, এবারে এটাও তো ব্রেক হবে। এখন এটাতে কি বাকি আছে দেখো তো, এই জিনিসটা বাকি আছে, খেয়াল করে দেখো এই জিনিসটা বাকি আছে। তাহলে এখানে কি উৎপন্ন হয়েছে দেখো, এই জায়গায় উৎপন্ন হবে এই যে CH3 তারপরে C, এখানে অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড ছিল আর এখানে CH3 ছিল। বাট যেহেতু এই কার্বনের একটা হাত ভাঙছে, এই অক্সিজেনের একটা হাত ভাঙছে, তাই এদের মধ্যে ভাঙা ভাঙা হাত পরস্পর হ্যান্ডশেক করাই দাও, অর্থাৎ এখানে কিটোন উৎপন্ন হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এখানে এই অংশটা এই কার্বনের সাথে CH3 কার্বনের সাথে দেখো CH3 অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড ছিল, বাট অক্সিজেনের একটা হাত ভাঙা, কার্বনের হাত ভাঙা, পরস্পর হ্যান্ডশেক করে কিটোন উৎপন্ন হবে। পরস্পর হ্যান্ডশেক করে দেবে, এখানে কিটোন উৎপন্ন হবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে তুমি যদি লক্ষ্য করে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি এই পাশটা থেকে, এই বাম পাশ থেকে তুমি অ্যালডিহাইড তৈরি করতে পারছো, আর ডান পাশ থেকে তুমি কিটোন তৈরি করতে পারছো, রাইট? দেখো বাম পাশ থেকে তুমি তৈরি করতে পারছো অ্যালডিহাইড, আর ডান পাশ থেকে তুমি তৈরি করতে পারছো কিন্তু কিটোন। তাহলে কখন কিটোন তৈরি হবে আর কখন অ্যালডিহাইড তৈরি হবে, চলো দেখার চেষ্টা করি। দেখো, আমরা এটা বলতে পারি, ডাবল বন্ডে থাকা যে কার্বনটা, ডাবল বন্ডে থাকা যে কার্বনটা, তার সাথে যদি কোনো হাইড্রোজেন কানেক্ট না থাকে, ডাবল বন্ডে থাকা যে কার্বনটা, তার সাথে যদি কোনো হাইড্রোজেন কানেক্ট করা না থাকে, তাহলে সেই অংশটা থেকে কিটোন পাওয়া যাবে। তার মানে এই অংশটা থেকে, এই যে এই অংশটা থেকে, যেহেতু এই কার্বনে কোনো হাইড্রোজেন কানেক্ট করা নাই, তাহলে এই অংশটা থেকে তুমি একটা কিটোন পাবা। বাট ডাবল বন্ডে থাকা কার্বনে যদি হাইড্রোজেন থাকে, দেখো একটাও যদি হাইড্রোজেন থাকে, একটা এখানে একটা আছে, দুইটা থাকলেও তো তুমি কিটোন পাবাই, অ্যালডিহাইড পাবাই। একটাও যদি হাইড্রোজেন থাকে, তাহলে তুমি এই পাশ থেকে অ্যালডিহাইড পাবা। তাহলে তুমি আমাকে একটু করে বলো যে ওজন বিক্রিয়াতে, অ্যালকিনের ওজন বিক্রিয়াতে কখন কিটোন আর কখন অ্যালডিহাইড পাই? ডাবল বন্ডে থাকা যে কার্বন, তার মধ্যে যদি কোনো হাইড্রোজেন না থাকে, তাহলে সেই অংশটা থেকে তুমি কিটোন পাবা। আর ডাবল বন্ডে থাকা কার্বনে যদি হাইড্রোজেন থাকে, তাহলে একটাও থাকে, তাহলে সেখান থেকে অ্যালডিহাইড পাওয়া যাবে। এটা কি বোঝা গেছে? দেখো, এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড, তুমি এখানে ইথানল তৈরি করতে পারছো অ্যালডিহাইড, আর এটা হচ্ছে তোমার এখানে কিটোন। দেখো বুঝছো কিনা? হোপফুলি বুঝতে পারছো। এটা তোমার হচ্ছে অ্যালডিহাইড, আর এটা তোমার হচ্ছে এখানে কিটোন। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, এই জিনিসগুলো কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, আরেকটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে এইখানে এই যৌগটা থেকে তুমি যখন প্রোডাক্ট তৈরি করছিলা, দুইটা কি সেম প্রোডাক্ট তৈরি হয়েছে না? দুইটা কি দেখো, দুটোটাই সেম প্রোডাক্ট ছিল, CHCHO HCHO। বাট যখন তুমি এই যৌগটা থেকে ওই ওজোনেট বিক্রিয়া করছো, তখন কিন্তু সেম প্রোডাক্ট তৈরি হয়নি, খেয়াল করছো? তখন কথা হচ্ছে কখন সেম প্রোডাক্ট তৈরি হয় আর কখন সেম প্রোডাক্ট তৈরি হয় না। খেয়াল করে দেখো, যদি আমি এই যৌগটাকে যদি আমরা খেয়াল করার চেষ্টা করে দেখি, ডাবল বন্ডের এই পাশে দেখতে যেরকম, এই পাশে দেখতে হুবহু একই রকম না? অর্থাৎ এদের দুই অংশের মধ্যে কি আছে? দুই অংশের মধ্যে সিমেট্রি আছে। দুই অংশের মধ্যে কি আছে? সিমেট্রি আছে। যদি অ্যালকিনের ডাবল বন্ডের দুই অংশ সিমেট্রিক্যাল হয়, অর্থাৎ যদি সেম হয়, তাহলে একই ধরনের উৎপাদ উৎপন্ন হয়, মানে সেম উৎপাদ উৎপন্ন হবে। সিমেট্রি থাকলে কি উৎপন্ন হবে? সেম উৎপাদ। বাট তুমি খেয়াল করে দেখো, এখানে হচ্ছে যে এরকম, এখানে H3 আর CH3, এখানে H, তাহলে এদের মধ্যে কি সিমেট্রি আছে? না। তাহলে এদের মধ্যে কিন্তু কি নাই? এদের মধ্যে দেখো এখানে সিমেট্রি নাই। তো সিমেট্রি যদি না, সেম যদি না হয়, এটা দুটো অংশ কি সেম না, তাহলে এই জন্য ডিফারেন্ট প্রোডাক্ট পাবা। তাহলে আমি যদি এখানে কয়েকটা পয়েন্ট নোট ডাউন করব, প্রথম পয়েন্টটা কি হবে? প্রথম পয়েন্ট হবে এরকম, এই যে ডাবল বন্ডে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে যদি কার্বনে হাইড্রোজেন না থাকে, তাহলে সেই অংশ থেকে তুমি কি পাবা? সেই অংশ হতে তুমি কিটোন পাবা। আচ্ছা, তারপর কার্বন কার্বন ডাবল বন্ড যেটা আছে, এটার যদি দুই পাশ যদি সেম হয়, দুই পাশ যদি সেম হয়, তাহলে এখান থেকে কি পাবা? একই উৎপাদ, সেম উৎপাদ পাবা, একই উৎপাদ পাবা। হোপফুলি এতটুকুতে কারো কোনো আপত্তি বা সমস্যা নাই। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে পারো। সবাই কি এগুলো বুঝতে পারছি আমরা? এতটুকু হোপফুলি বুঝতে পারছি সবাই।
বই তুমি এখন পড়তে যাও না, বই পড়লে তুমি বুঝবা না, বই পড়লে তুমি এখন বুঝবা না, তুমি আগে অর্গানিক প্রসেস করে ফেলো আমার থেকে, তারপর তুমি বই পড়বা, দেখবে সব পান্তা হয়ে গেছো, তোমার সব বুঝে গেছো আর সব পারতেছো। আচ্ছা, এবার আমি চলো একটা জিনিস দেখাই, যদি জিঙ্ক আমরা ব্যবহার না করি তাহলে কি হবে। তাহলে আমরা চলো এবার দেখি যে যদি জিঙ্ক ব্যবহার করা না হয়, যদি জিঙ্ক ব্যবহার না করা হয় তাহলে কি হবে, চলো দেখি আসো। তাহলে মনে রাখবা বেসিক্যালি জিঙ্কের কাজটা কি, জিঙ্কের কাজটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের জারণটাকে সে রোধ করে। মনে রাখবা জিঙ্কের কাজ কি বলতো, জিঙ্কের কাজ হচ্ছে যে মানে অ্যালডিহাইড, এটা মনে রাখবা অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে অ্যালডিহাইডকে জারিত হতে বাধা দেয়, জারিত হতে বাধা দেয় কে, জিঙ্ক। অর্থাৎ আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, একটা বিক্রিয়া দিয়ে দেখে, ধরো এখানে এই যে বিক্রিয়াটি দেখাচ্ছে, ধরো এখানে তুমি কার্বন কার্বন ডাবল বন্ড নিলা, ধরো এখানে তোমার এরকম আছে, এইচ আছে এখানে, এইচ আছে এখানে, এইচ আছে এখানে, এইচ আছে এখানে। আচ্ছা, তো তুমি এখানে ওজোনাইট দিলা, O3 দিলা, আর ধরো এখানে তুমি মাধ্যম হিসেবে CCl4 কে দিলা, মাধ্যম হিসেবে এখানে তুমি CCl4 কে দিলা, তাহলে কি উৎপন্ন হবে, এখানে ওজোনাইট যৌগ, অর্থাৎ কার্বন কার্বন থাকবে, এই হাইড্রোজেনগুলো এখানে থাকবে, আর এই জায়গায় দেখো তোমার এখানে ওজোনাইট যৌগটা, ওই ওজোনের এটা তৈরি হবে, রাইট। এই যে দেখো ঘর বাড়িটা তোমার এখানে তৈরি হয়েছে। এখন তুমি কি করলা, জিঙ্ক দিলা না, শুধু ধরো তুমি এখানে পানি দিলা, তাহলে কি উৎপন্ন হবে চলো দেখি। তুমি এখানে শুধুমাত্র কি দিলা, পানি দিলা, এখানে তো ঘর, এটা তো এটা তো আনস্টেবল, তাহলে তো ঘর তো ভাঙবে, আনস্টেবল যেহেতু তাহলে এটাও ভাঙবে। বাট এখানে উৎপন্ন হওয়ার কথা কি ছিল, মিথানোয়িক অ্যাসিড তৈরি হওয়ার কথা ছিল না, মানে এখান থেকে HCHO তৈরি হওয়ার কথা ছিল না, বাট মিথানেলও তৈরি হওয়ার কথা ছিল, মিথানেল। বাট মিথানেল তৈরি না হয়ে কি তৈরি হবে, মিথানোয়িক অ্যাসিড তৈরি হবে। বুঝতেছো কিনা দেখো, কি তৈরি হবে বলো তো, এখানে মিথানোয়িক অ্যাসিড তৈরি হবে, বুঝছো, এখানে মিথানোয়িক অ্যাসিড তৈরি হবে, মানে মিথানেল তৈরি হওয়ার কথা ছিল, বাট মিথানেল তৈরি না হয়ে মিথানোয়িক অ্যাসিড তৈরি হবে। দেখো বুঝছো কিনা, এগুলো থেকে কিন্তু প্রবলেম আসে, আমি তোমাকে দেখাবো। মানে এখানে কি তৈরি হয়েছে, এটা কিন্তু মিথানোয়িক অ্যাসিড তৈরি হয়েছে, এটার মিথানেল তৈরি হয় নাই, মিথানোয়িক অ্যাসিড তৈরি হয়। অর্থাৎ তুমি যদি জিঙ্ক ব্যবহার না করো তাহলে কি তৈরি হবে, তাহলে অ্যালডিহাইডের পরিবর্তে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, অ্যালডিহাইডের পরিবর্তে কার্বক্সিলিক অ্যাসিড তুমি এখানে পাবা। ক্লিয়ার? এই জিনিসটা না বুঝলে আমাকে বলতে পারো। এগুলো কি বোঝা গেছে ভাই? এটা যদি তুমি জিঙ্ক ব্যবহার করো, হ্যাঁ হ্যাঁ, মানে জারণ ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে জিঙ্ক তৈরি হওয়ার কারণে এইবার বা জিঙ্ক ইউজ করার কারণে এই জিঙ্ক কি করে এটাকে জারিত হইতে দেয় না, এটা অ্যালডিহাইডই থেকে যায়। বাট এখানে কি হয়, এখানে ফার্স্ট অফ অল আগে এখানে মিথানেল তৈরি হয়, বাট যেহেতু জিঙ্ক ইউজ করো নাই তাই মিথানেলটা মিথানোয়িক অ্যাসিডে পরিণত হয়ে যায়। তো মিথানেলটাকে আমরা দেখাই না, আমরা ডাইরেক্ট মিথানোয়িক অ্যাসিডকেই দেখাই। মানে এখানে আগে ইনিশিয়ালি মিথানেল তৈরি হয়, এখানে ইনিশিয়ালি আগে মিথানেল তৈরি হয়, বাট যেহেতু এখানে তোমার জিঙ্ক নাই তো মিথানেলটাকে জারিত হইতে কেউ বাধা দেয় না, সো মিথানেলটা জারিত হয়ে মিথানোয়িক অ্যাসিড তৈরি হয়ে যায়। সবসময় মনে রাখবা অ্যালডিহাইডকে জারণ করা হইলে কিটোন কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। অ্যালডিহাইডকে জারণ করলে কি পাওয়া যায় বলো তো, কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। তাই যেহেতু এখানে ইনিশিয়ালি ফার্স্ট থেকে মিথানেল তৈরি হয়, বাট এখানে তো তোমার জিঙ্ক নাই, তো জালে এটাকে মিথানেলকে জারিত হতে বাধা কেউ দিবে না, তাই সেটা সরাসরি কি তৈরি করবে, এখানে মিথানোয়িক অ্যাসিড তৈরি করবে। মানে এটাই মনে রাখবা, সহজ হিসাব। নর্মালি তোমার পরীক্ষায় সবসময় জিঙ্ক আর পানি থাকবে, জিঙ্ক আর পানি যদি থাকে তাহলে সবসময় মনে রাখবা তোমার এখানে কি তৈরি হবে, তোমার এখানে অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে। আমি তোমাকে বলি, তুমি সবসময় একটা পয়েন্ট মনে রাখবা, সেটা কি ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো সবসময় মনে রাখবা, তুমি যদি অ্যালকিনকে যদি এখানে যদি অ্যালকিন নাও, অ্যালকিনকে নিচ্ছ, এর সাথে তুমি ওজনের বিক্রিয়া করাচ্ছ, তুমি এখানে জিঙ্ক অথবা পানি দিচ্ছ, তুমি কি দিচ্ছ এখানে জিঙ্ক অথবা পানি দিচ্ছ, জিঙ্ক আর পানি দিচ্ছ, তাইলে এখানে তোমার সবসময় অ্যালডিহাইড অথবা কিটোন তুমি পাবা। বাট তুমি যদি এই সেম বিক্রিয়াটা করো, বাট যদি তুমি এখানে জিঙ্ক না দাও, তুমি যদি এখানে জিঙ্ক না দাও শুধু পানি দাও, তাহলে এখানে তুমি কার্বক্সিলিক অ্যাসিড পাবা অ্যালডিহাইডের পরিবর্তে, এখানে তুমি কার্বক্সিলিক অ্যাসিড পাবা।
এটাই জাস্ট মনে রাখবা, ফ্লোচারটা তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি নেক্সটে যাব? চলো আমরা নেক্সটে যাই, আসো নেক্সটে যাই। এইচসি, হ্যাঁ H2 সবসময় থাকে, H2 সবসময় থাকে। ওকে, চলো নেক্সটে যাই। দেখো এবার আমরা একটা জিনিস শিখবো, এটা একটু করে একবার রিডিং দাও, আমি তোমাকে বুঝাই দিচ্ছি এটা। এবার যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে, অনেক সময় তোমাকে উৎপাদক দেওয়া থাকবে, বলবে উৎপাদক থেকে তুমি মূল যৌগ বের করো। এখন উৎপাদক থেকে মূল যৌগ বের করার টেকনিক কি? প্রথম ওয়ে হচ্ছে উৎপাদের দুটো অক্সিজেনকে মুখোমুখি করব, এরপর দুইটা অক্সিজেনকে মুছে দিয়ে একটা ডাবল বন্ড দিয়ে দুইটা যৌগকে কানেক্ট করব। ভাই কিছুই বুঝে নাই, আমি বোঝাচ্ছি তোমাকে। দেখো এখানে একটা এই প্রবলেমটা দিয়ে তোমাকে বুঝে আসো। বলতেছে একটা যৌগের ওজোন সংযোজন বিক্রিয়ায় উৎপাদক যৌগ দুটি হলো ইথানেল এবং প্রোপানন। তার মানে তুমি একটা যৌগকে ওজন বিক্রিয়া করছো, একটা যৌগকে কি করছো? ওজন বিক্রিয়া। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা শিখবো আমরা টেকনিকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ টেকনিক, সিকিউর জন্য, এমসিকিউর জন্য। দেখো তোমাকে বলতেছে তুমি একটা যৌগকে ওজন সংযোজন বিক্রিয়া করছো, একটা যৌগের ওজন সংযোজন বিক্রিয়া করছো, কি পাইছো উৎপাদক হিসেবে? একটা হচ্ছে ইথানেল, একটা হচ্ছে প্রোপানন। একটা ইথানেল, একটা প্রোপানন। কোশ্চেন করছে মূল যৌগের সংকেত লিখো, মানে যে যৌগটাকে তুমি ওজন সংযোজন বিক্রিয়া করছো তার সংকেত লিখো। তাহলে তুমি আমাকে একটু করে বলো, ইথানেলের সংকেতটা কিরকম? CH3 CHO। আর প্রোপাননের সংকেতটা কিরকম? CH3, তারপরে C ডাবল বন্ড ও আর হচ্ছে এখানে CH3, রাইট? তো তোমার প্রথম কাজটা কি জানো? প্রথম কাজটা হচ্ছে হ্যাঁ এরকম কোয়েশ্চন আসবে, দেখাবো, আমি সলভ করাবো। প্রথম কাজ হচ্ছে উৎপাদের দুটো অক্সিজেনকে মুখোমুখি করা। অর্থাৎ এই উৎপাদক যৌগগুলো আছে না, প্রথম যে ইথানেল, ইথানেলটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি না? দেখো তো, ইথানেলটাকে যদি আমি এভাবে লিখি, কেউ কোনো আপত্তি করবা? ইথানেলটাকে দেখো, এটা হচ্ছে আমার ইথানেল, একটা উৎপাদক যৌগ হচ্ছে আমার এটা ইথানেল। ইথানেলটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি না? ইথানেলটাকে দেখো তো, ইথানেলকে কিভাবে লেখা যায়? অ্যালকাইন দিয়েন, যে অ্যালকিন না হবে, এটা অ্যালকাইন কোথায় দিছি? ও অ্যালকিন হবে, অ্যালকিন, সরি সরি সরি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এটা কে বলছে কমেন্ট? আলাউদ্দিন, ভেরি মানে অনেক থ্যাংক ইউ। এটা হবে অ্যালকিন, এটা হবে অ্যালকিন, থ্যাংক ইউ। হ্যাঁ দেখো যেটা বলতেছিলাম, ইথানলকে আমি এভাবে লিখতে পারি না? দেখো তো ইথানলটাকে, ইথানলকে কি চাইলে কিন্তু এভাবে লেখা যায়। আবার প্রোপাননটাকে আমি চাইলে কিভাবে লিখতে পারি? প্রোপাননটাকে অক্সিজেন, দেখো তো প্রোপাননকে এভাবে লেখা যায় কিনা? প্রোপাননকে চাইলে কি এভাবে লেখা যায়? দেখো তো এই জিনিসটা যদি বুঝতে পারছো কিনা। আমি চাইলে ইথানলকে এভাবে লিখলাম, প্রোপাননকে আমি এভাবে লিখছি কেন? কারণ উৎপাদক যেটা পাবা তার দুইটা অক্সিজেনকে মুখোমুখি লিখবা, পাশাপাশি লিখবা। তাহলে এটা তোমার হচ্ছে প্রোপানন, এটা তোমার কি? এটা হচ্ছে তোমার প্রোপানন, লিখলাম। দেখো এটা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে জানাও তো একটু করে। আমরা যেটা করলাম যে আমার উৎপাদের অক্সিজেন দুটোকে পাশাপাশি লিখছি, লিখার পরে এখন আমি মূল যৌগটা তৈরি করব। মূল যৌগ কিভাবে পাবো? দেখো মূল যৌগটা, মূল যৌগ পাওয়ার টেকনিক কি? দেখো টেকনিক হচ্ছে তুমি অক্সিজেন দুটাকে মুছে দিবা, এই অক্সিজেন আর এই অক্সিজেনটাকে মুছে দিবা। অর্থাৎ মুছে দেওয়া মানে কি? অর্থাৎ কি হবে দেখো, এখানে এই এতটুকুকে আমি নিব, এতটুকু আমি নিব, এতটুকু নিলাম, এগুলোকে মুছে দিলাম। আবার এই অংশটাকে আমি নিব। ফার্স্টে কি করলাম? উৎপাদক অক্সিজেন দুটাকে মুখোমুখি লিখবো, লিখলাম। এবার অক্সিজেনগুলোকে মুছে দিব, দেওয়ার পরে কার্বন দুটাকে জাস্ট ডাবল বন্ড দিয়ে কানেক্ট করে দিব, শেষ। এটাই হচ্ছে মূল যৌগ, এটাই হচ্ছে দেখো মূল যৌগ। মূল যৌগ কীভাবে পাইতে হয়? অক্সিজেনগুলোকে পাশাপাশি লিখতে হয়, লিখার পরে অক্সিজেনগুলোকে মুছে দিয়ে কার্বন কার্বন ডাবল বন্ড কানেক্ট করে দিতে হয়, শেষ। এটাই হচ্ছে তোমার মূল যৌগ। দেখো তো ভাই মূল যৌগ বের করার টেকনিকটা বুঝতে পারছো কিনা? মূল যৌগ বের করার টেকনিক কি বুঝতে পারছো সবাই? তাহলে আমি আরও একটা প্রবলেম সলভ করাবো, যে ফার্স্টে অক্সিজেনগুলোকে পাশাপাশি লিখছো, লিখার পর অক্সিজেনগুলোকে মুছে দিছো, মুছে দেওয়ার পরে ডাবল বন্ড দিয়ে কানেক্ট করে দিছো, এটাই। চলো আমি কয়েকটা প্রবলেম সলভ করে আসো দেখি, তাহলে আমাকে বল এটার আনসার কি হবে। ধরো তোমাকে একটা উৎপাদক বলতেছে এরকম, যে একটা উৎপাদক বলতেছে HC ডাবল বন্ড H, এটা একটা উৎপাদক। আর আরেকটা উৎপাদক বলতেছে তোমাকে, ধরো অক্সিজেন ডাবল বন্ড কার্বন, তারপর ধরো দেখ এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে CH2, এখানে আছে CH3। তাহলে এটার তাহলে মূল যৌগ কোনটা হবে? এটার মূল যৌগ কীভাবে আঁকবা? এই অক্সিজেন বাদে বাকিটাকে লিখবা, অক্সিজেন বাদে বাকিটাকে লিখবা। এখানেও সেম, অক্সিজেন বাদে বাকিটাকে লিখবা, বাকিটাকে লিখার পরে
এই দুইটা কার্বনকে একটা ডাবল বন্ড দিয়ে কানেক্ট করে দিবা, শেষ। ডাবল বন্ড দিয়ে কানেক্ট করে দিবা, শেষ। এটাই হচ্ছে তোমার মূল যৌগ। তার মানে এগুলো এটা ছিল তোমার একটা উৎপাদক, ধর এটাকে তুমি উৎপাদক 1 বলতে পারো। এটা হচ্ছে তোমার একটা উৎপাদক, আর এটা তোমার হচ্ছে আরেকটা উৎপাদক। আর দুই উৎপাদক থেকে আমি কি পাইলাম? এটা হচ্ছে আমার মূল যৌগ। ঠিক আছে, হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি এখানে। দেখো আরেকটা লাস্ট একটা দেখে আসো। ধরো এরকম আছে, সব সেম আসলে, মানে CH3, তারপর ধরো এখানে C, ডাবল বন্ড অক্সিজেন দিলাম, আর এই জায়গায় ধরো একটা CH3 দিলাম। এখন আমি বললাম যে এখানে আরেকটা যৌগ নিচ্ছ তুমি সেম, অর্থাৎ এখানে অক্সিজেন নিচ্ছ, এখানে ডাবল বন্ড কার্বন, এই জায়গায় ধরো একটা CH3 দিলা, এই জায়গায় ধরো একটা CH3 দিলা। এটা তোমার একটা উৎপাদক, এটা তোমার আরেকটা উৎপাদক। এখন তোমাকে আমি বললাম মূল যৌগ বের করো। তো মূল যৌগ তুমি কিভাবে বের করবা? অক্সিজেন বাদে বাকিটুকুকে লিখবা, এখানেও সেম করবা, অক্সিজেন বাদে বাকিটুকুকে লিখবা, তারপর দুইটা কার্বনকে তুমি এখানে পাশাপাশি একটা ডাবল বন্ড দিয়ে কানেক্ট করে দিবা, শেষ। তাহলে এভাবে করে আমরা বের করতে পারবো না? দেখো তো, এটা কি বোঝা গেছে ভাই? এটা কি বোঝা গেছে? এটা টেকনিক, হ্যাঁ, এটা টেকনিক। কোথায় উদ্ধৃত হবে দেখো তো। তোমার আমি শিখাইলাম যে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। তোমার আমি ফার্স্ট আগে কি শিখাইলাম বলো তো? ফার্স্ট আগে শিখাইলাম যে কিভাবে তুমি ফরওয়ার্ড অ্যাক্টিভেশন যাইতে হবে। তোমাকে অনেক সময় কি করবে, অনেক সময় বলবে যে এই দুটো উৎপাদক তৈরি হয়েছে, এই মূল যৌগ, এটা সংকেত লিখতে বলবে। তোমাকে আমি টেকনিক শিখাইলাম যে উৎপাদক থেকে তুমি মূল যৌগে কিভাবে আসতে পারবা, নাহলে তোমাকে এরকম হাবি যাবে, অনেক কিছু মনে রাখতে হবে। আমি তোমাকে শিখাইলাম যে তুমি উৎপাদক থেকে কিভাবে তুমি মূল যৌগে আসতে পারবা, এই উৎপাদক থেকে মূল যৌগ বের করার টেকনিকটা শিখাইলাম। আমরা নেক্সটে যাই, কেমন? আসো, এটা তো আমরা দেখছি অলরেডি। এবার আসো আমরা আলোচনা করব অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া। অ্যালকিন শনাক্তকরণ করার জন্য দুইটা পরীক্ষা আছে, একটাকে আমরা বলি ব্রোমিন দ্রবণ পরীক্ষা। দেখো অ্যালকিন শনাক্তকরণের জন্য কয়টা পরীক্ষা আছে? দুইটা পরীক্ষা আছে। একটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে তোমার বেয়ারের পরীক্ষা। নাম্বার 2 যেটা আছে, এটাকে আমরা বলি বেয়ারের পরীক্ষা। চলো দুইটা পরীক্ষা দেখি আসো। ওকে, চলো দুইটা পরীক্ষা দেখি। প্রথমে আছে আমাদের ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষাতে কি হয় আমি তোমারে বলি। দেখো ধরো এখানে তুমি CH2 ডাবল বন্ড CH2 কে নিছো, তুমি এখানে ডাবল বন্ড CH2 কে নিছো। এখানে যদি তুমি ব্রোমিনকে যুক্ত করো, তাইলে কি হবে বলো তো? এখানে আমরা মাধ্যম হিসেবে ধরো আমরা এখানে CCl4 কে দিচ্ছি। মাধ্যম হিসেবে আমি কাকে দিলাম? CCl4 কে দিলাম। আচ্ছা, ব্রোমিন যেটা আছে, ব্রোমিনের কালার হয়ে থাকে লালচে বাদামি। ব্রোমিনের কালার কিরকম হয়ে থাকে ভাই? ব্রোমিনের কালার হচ্ছে তোমার লালচে বাদামি। তো এখানে তুমি সংযোজন বিক্রিয়া করাচ্ছ। তো সংযোজন বিক্রিয়াতে কি হয়? একটা ব্রোমিন এই কার্বনে যাবে, একটা ব্রোমিন এই কার্বনে আসবে। তার মানে এখানে উৎপন্ন হবে দেখো CH2, এখানে তো CH2 আছে, একটা ব্রোমিন এই কার্বনে আসলো, আর আরেকটা ব্রোমিন এই কার্বনে গেল। এখানে কি হবে জানো? এটা বর্ণহীন হয়ে যাবে। এই যৌগটা কিন্তু কি, এই যে এই যৌগটার নাম কি জানো? 1,2। এই যৌগের নাম হচ্ছে তোমার 1,2 ডাইব্রোমো ইথেন। 1,2 ডাইব্রোমো ইথেন। আর এই যৌগটা কিন্তু বর্ণহীন হয়। অর্থাৎ ব্রোমিন দ্রবণ পরীক্ষা বলতে আমরা কি বুঝবো? ব্রোমিন দ্রবণ পরীক্ষা বলতে আমরা বুঝবো, ব্রোমিন দ্রবণ পরীক্ষাতে কি হবে? ব্রোমিনের লালচে বাদামি যে কালারটা, সেটা বর্ণহীন হয়ে যায়। অর্থাৎ কোন একটা স্যাম্পলে যদি তোমার অ্যালকিন থাকে, তুমি যদি সেখানে ব্রোমিন যুক্ত করো, দেখবা ওই দ্রবণের বর্ণ কি হয়ে গেছে? এটা লালচে বাদামি যেটা ছিল সেটা বর্ণহীন হয়ে গেছে। ক্লিয়ার? ব্রোমিন দ্রবণ পরীক্ষাতে এই ঘটনাটা ঘটে। এটা কি বোঝা গেছে? ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা কি বুঝতে পারছো তোমরা? ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে জানায় রাখি, এই যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেখতেছ, এই পরীক্ষাটা কে দেয়? ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা কে দেয়? চলো একটু দেখি আসো। এটা MCQতে আসে। ব্রোমিন দ্রবণ পরীক্ষা যেটা আছে, কারা কারা এই পরীক্ষাটা দিবে? চলো দেখি আসো। অ্যালকিন এই পরীক্ষাটা দিবে। কারা দিবে? অ্যালকিন যেটা আছে, অ্যালকিন এই পরীক্ষাটা দেয়, এবং এটা খুব ফাস্ট কালার চেঞ্জ করে, অর্থাৎ খুবই ফাস্টভাবে লালচে বাদামি থেকে বর্ণহীন হয়। অ্যালকিনের ক্ষেত্রে কি হয় বলতো?
খুবই ফাস্ট ভাবে, মানে এটা দিশো সাথে সাথে বর্ণহীন হয়ে যাবে বা দ্রুত বর্ণহীন হয়ে যাবে। কার বেলায়? অ্যালকিনের বেলায়। অ্যালকাইনও এই পরীক্ষাটা দেয়, ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা অ্যালকাইনও দিবে, বাট অ্যালকাইন অনেক স্লো রিয়াকশন দিবে। অর্থাৎ অ্যালকাইনের বেলায় কি হয়, অ্যালকাইনের বেলায় কালার চেঞ্জ হবে, অর্থাৎ লালচে বাদামি থেকে বর্ণহীন হবে, বাট স্লোলি হবে। কেন অ্যালকাইনের বেলায় স্লোলি হয় সেটা আমরা অ্যালকাইন পড়ানোর সময় একটু দেখাই দিব তোমাকে। অ্যালকাইনের বেলায় কেন ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা স্লোলি হয়, অর্থাৎ কালার চেঞ্জটা স্লো হয়, সেটা আমরা দেখাই দিব। বাট একটা জিনিস মনে রাখবা, বেনজিনের মধ্যেও ডাবল বন্ড আছে, বাট বেনজিন এই পরীক্ষাটা কি করে না, দেয় না। বেনজিন এই পরীক্ষাটা দেয় না। বেনজিন এই পরীক্ষাটা কেন দিবে না, এটা তোমাদেরকে সঞ্জয়তা পড়াবে, কেমন অ্যারোমেটিক পার্টে পড়াবে, যে বেনজিন কেন ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় না। আমার দায়িত্ব হচ্ছে জাস্ট তোমাকে জানায় রাখা, এমসিকিউতে আসলে যেন পারো তুমি কে দেয় আর কে দেয় না। আমি এটা তোমাকে বলবো যে কেন অ্যালকিন ফাস্ট দেয় আর অ্যালকেন স্লো দেয়, এটা যখন আমি অ্যালকেন পড়াবো তখন তুমি বুঝে যাবা। বাট বেনজিন কেন ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় না, এটা তোমাদেরকে সঞ্জয়তা অ্যারোমেটিক পার্টে পড়াবে। তাই একটু মনে রাখবা, ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা কারা কারা দিবে, অ্যালকিন এবং অ্যালকাইন দিবে। অ্যালকিন এই পরীক্ষাটা খুব দ্রুত বর্ণ চেঞ্জ করে, আর অ্যালকাইন খুব স্লো বর্ণ চেঞ্জ করে। তাহলে এতটুকু তুলা হলে একটু আমাকে জানাও, এরপর আমি নেক্সটে চলে যাব। এরপর আমরা বেয়ারের পরীক্ষাটা দেখব। এরপর আমরা বেয়ারের পরীক্ষাটা দেখব। আমরা একটু পরে বলবো যে কেন আসলে তোমার অ্যালকাইন হচ্ছে এটা স্লো দিবে, কেমন। চলো আমরা যাই। আচ্ছা, বেয়ারের পরীক্ষাটা দেখার আগে অনেকের একটা কনফিউশন থাকে যে ভাই নর্মাল সাধারণ অক্সিজেন যেটা আছে O2, আর একটা আছে জায়মান অক্সিজেন যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়। তো চলো সেই ডিফারেন্সটা তোমাকে আমি ডিসকাশন করার চেষ্টা করি। আসো দেখো, প্রথম ডিফারেন্স দেখো, এটা হচ্ছে আমাদের সাধারণ অক্সিজেন যেটা, এটা কি হয়, এটা প্রাকৃতিকভাবে বিদ্যমান অক্সিজেন অণু, যেখানে দুটি অক্সিজেন পরমাণু একসাথে যুক্ত থাকে, আর একটা রাসায়নিক সংকেত হচ্ছে O2। আর আরেকটা আছে জায়মান অক্সিজেন, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা সক্রিয় একক অক্সিজেন পরমাণু, যেটা কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় তাৎক্ষণিকভাবে উৎপন্ন হয়, মানে সদ্য প্রস্তুত তৈরি হয়। মানে জিনিসটা হচ্ছে এরকম, দেখো আমি যদি তোমাকে একটা কেমিক্যাল রিয়াকশন দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। ধরো তুমি এখানে H2O2 কে নিছো, কাকে নিছো এখানে, ধরো তুমি এখানে H2O2 কে নিছো। এখন এটাকে যদি তুমি ভাঙো, দেখবে এখানে H2O পাবা আর আরেকটা অক্সিজেন পাবা। বাট এই অক্সিজেনটাকে কি আমি O2 লিখবো, এই অক্সিজেনটাকে কি আমি O2 লিখবো না, এটা মাত্র তৈরি হয়েছে অক্সিজেন, এটাকে জায়মান অক্সিজেন বা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। বুঝছো, মানে যে অক্সিজেনটা কি হয়, মাত্র তৈরি হয়েছে, যে অক্সিজেনটা মাত্র তৈরি হয়েছে, মানে মাত্র অন্য একটা পদার্থ থেকে তৈরি হয়েছে, এটাকে আমরা জায়মান অক্সিজেন বলি। দেখো বুঝতেছো কিনা, যে তাৎক্ষণিকভাবে তৈরি হয়। আর এইটা খুবই অস্থায়ী হয়ে থাকে, যেহেতু এটা সিঙ্গেল অক্সিজেন পরমাণু, আর খুব দ্রুত অন্য পদার্থের সাথে প্রতিক্রিয়া বা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দেখো এটা বোঝা গেছে কিনা, তার মানে আমি বললাম যে আমাদের যে প্রাকৃতিক অক্সিজেন সেটা হচ্ছে আমাদের O2, আর জায়মান অক্সিজেন মানে কি, মাত্র তৈরি হওয়া অক্সিজেন। অর্থাৎ এইটা খুবই দ্রুত, মানে আনস্টেবল, এবং এটা খুবই দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলে। জায়মান অক্সিজেনে দুই নাই কেন, এটা তো মাত্র বললাম এটা অক্সিজেন পরমাণু। জায়মান অক্সিজেন কি একটা অক্সিজেন পরমাণু, একক অক্সিজেন পরমাণু। জায়মান অক্সিজেন কি একক অক্সিজেন পরমাণু। ঠিক আছে নাকি বুঝো নাই? আমরা এটাকে কোথায় ব্যবহার করি, সাধারণ অক্সিজেনটাকে, এটাকে আমরা শ্বাস প্রশ্বাসে ব্যবহার করি, শ্বাস প্রশ্বাস। তারপর হচ্ছে তোমার দহন প্রক্রিয়ায় ব্যবহার করি, দহন। আর এটাকে আমরা কোথায় ইউজ করি, এটাকে আমরা ইউজ করি জারণে, জারণ বিক্রিয়াতে আমরা জায়মান অক্সিজেনকে ব্যবহার করে থাকি। এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো, মানে বেসিক পার্থক্য এটাই যে O2 হচ্ছে যেটা প্রকৃতিতে বিদ্যমান, যেটাকে আমি নিঃশ্বাস হিসাবে নিচ্ছি, মানে প্রাকৃতিকভাবে যেটা অ্যাভেলেবল, সেটা হচ্ছে আমাদের O2। আর যেটাকে আমাদের প্রোডাকশন করে নিতে হয়, যেটা মাত্র তৈরি হয়েছে, এটা হচ্ছে তোমার জায়মান অক্সিজেন। হোপফুলি তোমাদের এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। অনেকেরই কনফিউশন থাকতো যে জায়মান অক্সিজেন আর O2 এর মধ্যে, আশা করি সবার এটা ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সটে যাই, আসো। আচ্ছা, এখন আমরা আলোচনা করবো বেয়ারের পরীক্ষা। বেয়ারের পরীক্ষাতে, ওকে এখানে একটা সেকেন্ড দাঁড়াও, একটা সেকেন্ড, কি বলছো, হ্যাঁ ঠিক আছে, চলো আলোচনা করি বেয়ারের পরীক্ষা। বেয়ারের পরীক্ষাতে কি হয় আমি তোমাকে বলি, বেয়ারের পরীক্ষাতে কি হয়, আমরা এট ফার্স্ট এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে নিই, কাকে নিই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হয়ে থাকে বেগুনি বর্ণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কোন বর্ণ হয়ে থাকে, বেগুনি বর্ণ হয়ে থাকে। এটার সাথে আমরা কাকে বিক্রিয়া করাই, একটা ক্ষারকে বিক্রিয়া করাই,
ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করাচ্ছি। তো যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, এই বিক্রিয়ার মাধ্যমে আমরা জায়মান অক্সিজেন তৈরি করি। কি করি এখানে আমরা? জায়মান অক্সিজেন তৈরি করি। অর্থাৎ এই বিক্রিয়ার মাধ্যমে আমরা এখানে কি তৈরি করি? আমরা এখানে এই যে জায়মান অক্সিজেনটা আমরা প্রোডাকশন করি। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা যুক্ত হয়ে কি তৈরি হয়? জায়মান অক্সিজেন তৈরি হয়। আর এরপরে পানি 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 যেটা আছে পানি এটা পানি আছে H2O, ফার্দার এই জায়মান অক্সিজেনের সাথে যুক্ত হয়ে H2O2 তৈরি করে। এই জায়মান অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? H2O2 তৈরি করে। আর এই যে H2O2 দেখতেছ, এটা আবার ভেঙে গিয়ে OH ফ্রি রেডিক্যাল আর OH ফ্রি রেডিক্যাল তৈরি হয়। দেখো আমরা বেয়ারের পরীক্ষা করতেছি, বাট বেয়ারের পরীক্ষায় কি হয় আমি তোমাকে আগে সিস্টেম একটু বলার চেষ্টা করতেছি। বেয়ারের পরীক্ষাতে আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকে, যেটার বর্ণ থাকে বেগুনি। এটা আগে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে জায়মান অক্সিজেন তৈরি করে। আর জায়মান অক্সিজেনটা পানির সাথে যুক্ত হয়ে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে। এটা আবার পরবর্তীতে ভেঙে গিয়ে OH এর ফ্রি রেডিক্যাল তৈরি করে। এটা কেন পড়ালাম এখন আমি তোমাকে দেখাচ্ছি। এটা এখন মনে রাখার দরকার নেই। এখন আমি মেইন বিক্রিয়াটা লিখবো, পরে বুঝতে পারবে এটা কেন লিখছি এখানে। আমরা কি আলোচনা করতেছি? বেয়ারের পরীক্ষা। এখন বেয়ারের পরীক্ষা জিনিসটা কি? অ্যালকিন শনাক্তকরণের পরীক্ষা। এখন তুমি যদি এখানে একটা অ্যালকিনকে নাও, ধরো তুমি এখানে একটা কাকে নিছো? একটা অ্যালকিনকে নিছো, ধরো CH2 ইথিনকে নিছো, কথার কথা। এখন এটার সাথে তুমি যদি কাকে বিক্রিয়া করাও? এই যে এই জিনিসটাকে বিক্রিয়া করাও, অর্থাৎ H2O আর জায়মান অক্সিজেনকে বিক্রিয়া করাও। বাট জায়মান অক্সিজেন তুমি পাইছো কোত্থেকে? জায়মান অক্সিজেনকে পাইছো তুমি হচ্ছে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH থেকে। জিনিসটা বুঝো। এখন আমরা বেয়ারের পরীক্ষা করতেছি, বেয়ারের পরীক্ষা রিয়াকশন দেখতেছি। আমরা এখানে ইথিনকে নিলাম, অ্যালকিনকে নিলাম, আমরা এখানে পানি আর জায়মান অক্সিজেনকে নিলাম। বাট জায়মান অক্সিজেনটা আসছে কোত্থেকে? এই দুইটা রিয়াকশনের মাধ্যমে এটা তৈরি হয়েছে। আচ্ছা, এইবার তুমি আমাকে বলো তো, এই দুইটা যখন রিয়াকশন করে কি জিনিস তৈরি হয়? এই দুইটা রিয়াকশনের ফলে তুমি কি পাও? এই দুইটা রিয়াকশনের ফলে অ্যাকচুয়ালি বেসিক্যালি দুইটা OH এর ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে না। দেখো তো, যখন পানি আর অক্সিজেন যখন পানি আর জায়মান অক্সিজেন বিক্রিয়া করতেছে, তখন কি তৈরি হচ্ছে? অ্যাকচুয়ালি দুইটা OH তৈরি হচ্ছে। তো সেই OH গুলো কোথায় গিয়ে যুক্ত হবে? একটা OH এই কার্বনে গিয়ে যুক্ত হবে, একটা OH এই কার্বনে গিয়ে যুক্ত হবে, একটা OH এই কার্বনে গিয়ে যুক্ত হবে। অর্থাৎ এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম: CH2 সিঙ্গেল বন্ড থাকবে, একটা OH এই কার্বনে গিয়ে যুক্ত হইল, আর আরেকটা OH এই কার্বনে গিয়ে যুক্ত হবে। শেষ। এই যে তোমার দেখতেছো এই যৌগটাকে আমরা বলি ইথিলিন গ্লাইকল বা ইথেন 1,2, এটাকে আমরা কি বলে থাকি? ইথিলিন গ্লাইকল বলা হয়। আর এই যৌগটা বর্ণহীন হয়ে থাকে। এই যৌগটা কি হয়ে থাকে বলতো? বর্ণহীন হয়ে থাকে। অর্থাৎ জিনিসটা বুঝো। ফার্স্ট আমি তোমাকে বললাম এটাই হচ্ছে আমার বেয়ারের পরীক্ষা। দেখো, বেয়ারের পরীক্ষা তোমাকে যদি লিখতে বলে তাহলে তুমি কিন্তু এই রিয়াকশনটা লিখবা। তোমাকে যদি কি লিখতে বলে? বেয়ারের পরীক্ষা লিখতে বলে পরীক্ষায়, তাহলে তুমি শুধুমাত্র এই রিয়াকশনটা লিখবা। বাট উপরে রিয়াকশন দুটো আমি লিখলাম কেন? এই রিয়াকশনটাতে কি হয় সেটা বোঝানোর জন্য। দেখো রিয়াকশনটাতে কি হয়? রিয়াকশনটাতে বেসিক্যালি জায়মান অক্সিজেন লাগে। সেই জায়মান অক্সিজেন আমি কোত্থেকে পাই? এই দুটাকে রিয়াকশন করায়। এই দুটাকে রিয়াকশন করানো হইলে জায়মান অক্সিজেন তৈরি হয়। আর এরপরে এই জায়মান অক্সিজেনটা পানির সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? দুটো OH তৈরি করে। কেমনে বুঝলাম? এই রিয়াকশন থেকে বুঝলাম। সেই OH গুলো এখানে জোড়া লাগে এবং এখানে কি তৈরি হয়? ইথিলিন গ্লাইকল তৈরি হয়, যেটা বর্ণহীন থাকে। অর্থাৎ বেয়ারের পরীক্ষাতে কি হয়? এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা তোমার বেগুনি কালার ছিল, সেটা কিন্তু বর্ণহীন হয়ে যায়। বেয়ারের পরীক্ষায় কি হয়? ইথিলিন গ্লাইকল যেটা তৈরি হবে, যেটা বর্ণহীন, আর এখানে কিন্তু বেগুনি কালার ছিল, তার মানে বেগুনি কালারটা চলে গিয়ে বর্ণহীন হয়ে যায়। এটাই হচ্ছে বেয়ারের পরীক্ষা। তাহলে বেয়ারের পরীক্ষাটা কি বোঝা গেছে? রিয়াকশনটা বলো তো একটু করে। বেয়ারের পরীক্ষার রিয়াকশনটা কি বোঝা গেছে ভাই? বেয়ারের পরীক্ষার হোপফুলি বুঝতে পারছো। আমি এই দুইটা রিয়াকশন কিন্তু বেয়ারের পরীক্ষার রিয়াকশন না, বেয়ারের পরীক্ষার রিয়াকশন হচ্ছে এটা। বাট আমি তোমাকে এই দুটো দেখাইছি কেন? যে কি হচ্ছে সেটা যেন তুমি বুঝতে পারো। আচ্ছা, এবার কোয়েশ্চেন হচ্ছে ভাই বেয়ারের পরীক্ষা কারা কারা দিবে? এই যে দেখো এখানেও সেম জিনিস, ব্রোমিন দ্রবণ পরীক্ষা যারা, বেয়ারের পরীক্ষা ক্ষেত্রেও সেম ঘটনা। বেয়ারের পরীক্ষা ক্ষেত্রেও সেম ঘটনা। আমি যদি এখানে লিখি বেয়ারের পরীক্ষা, এই ক্ষেত্রেও সেম ঘটনা হয়। দেখো এখানে যদি আমি লিখি বেয়ারের পরীক্ষা এটা ক্ষেত্রেও সেম ঘটনা। অর্থাৎ এই তিনোটার মানে এটার মতোই,
এটার মতোই ঘটনা হবে। অর্থাৎ আমি বুঝাই দিচ্ছি তোমাকে, দেখো, অর্থাৎ বেয়ারের পরীক্ষাটাও অ্যালকিন দিবে, অ্যালকাইন দিবে, অ্যালকিন ফাস্ট দে, অ্যালকাইন স্লো দে, বাট বেনজিন বেয়ারের পরীক্ষা দেয় না। বুঝছো? কেন অ্যালকিন ফাস্ট আর কেন অ্যালকাইন স্লো দিলে সেটা আলোচনা করতেছি একটু পরে। বাট আমরা কি নেক্সটে যাবো? এতটুকু কি বোঝা গেছে সবার? ওকে, ভেরি গুড। তাহলে চলো নেক্সটে যাই আসো। তাহলে আমাকে বলো তো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? এখানে প্রথমে দিচ্ছে ইথিন, এটা হচ্ছে ব্রোমিন দহন পরীক্ষা, এটা হচ্ছে ব্রোমিন দহন পরীক্ষা। তাহলে এখানে কি হবে দেখো তো, অ্যাট ফার্স্ট এই যে একটা ব্রোমিন এই কার্বনে যুক্ত হবে, এখানে কি উৎপন্ন হবে দেখো, CH2, এখানে উৎপন্ন হবে তাহলে তোমার Br, আর এখানে উৎপন্ন হবে CH2, এখানে উৎপন্ন হবে Br। শেষ। এটা কিন্তু বুয়েটে আসা প্রবলেম, বুয়েট 2006 সালে আসছিল, এটা 6-7 দিকে আসছিল এটা। আচ্ছা দেখো এখানে কি উৎপন্ন হবে, এখানে দুইটা প্রশ্ন দিচ্ছে তোমাকে, এখানে একটা কি প্রোডাক্ট তৈরি হবে সেটা দেখাইতে বলছে, এখানে একটা কি প্রোডাক্ট তৈরি হবে সেটা দেখাইতে বলছে। তো এটা চলো দেখাই আসো। এইভাবে এটাকে কিভাবে করবা দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে যেটা হবে ফার্স্টে, এখানে এইটাতে কি প্রোডাক্ট তৈরি হবে দেখো তো, এখানে যেটা হবে এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, অর্থাৎ এই কার্বন এর সাথে কিন্তু একটা CH3 আছে, আবার এই কার্বনের সাথে এখানে একটা CH3 আছে, আবার এখানে একটা CH2। এটাকে আমি চাইলে এভাবে দেখাইতে পারি যে কার্বন, হাইড্রোজেন এবং হাইড্রোজেন, এদের মধ্যে কিন্তু ডাবল বন্ড থাকবে না, যেহেতু O3 অ্যাটাক করছে। এখানে কি হবে, অক্সিজেন থাকবে, এই জায়গায় অক্সিজেন থাকবে, একটা ঘর বাড়ি তৈরি হবে, তৈরি হলো ঘর বাড়ি। এটা হচ্ছে এই প্রোডাক্টটা। আর এখানে কি হবে, যখন তুমি পানি দিছো আর জিঙ্ক দিছো, তো এখানে কিন্তু একটা তো তৈরি হবে জিঙ্ক অক্সাইড, আর একই সাথে আরেকটা কি তৈরি হবে দেখো তো, এখানে কিন্তু দেখো আমি এখানে একটা জিনিস দেখো, আমি এখানে কিন্তু অ্যারো দিয়ে অনেক কিছু দেখাইছি তোমাকে, দেখো এরকম অ্যারো দিয়ে বা অনেক কিছু দেখাইছি, বাট তুমি কিন্তু পরীক্ষাগুলো দেখাবা না, পরীক্ষায় তুমি ডাইরেক্ট প্রোডাক্ট লিখবা। বুঝছো? পরীক্ষায় তুমি ডাইরেক্ট প্রোডাক্ট লিখবা। তো ডাইরেক্ট প্রোডাক্ট কী হবে এখানে দেখো, ডাইরেক্ট প্রোডাক্টের এখানে হবে একটা তো এই প্রোডাক্টটা পাবা, অর্থাৎ CH3 C ডাবল বন্ড CH3, অর্থাৎ একটা প্রোডাক্ট পাবা CH3 C ডাবল বন্ড CH3, আর আরেকটা প্রোডাক্ট তুমি কোনটা পাবা, এই যে এই প্রোডাক্টটা, অর্থাৎ HCHO। দেখো তো এটা বোঝা গেছে কিনা এই কোয়েশ্চনটা? এটা কি বোঝা গেছে? স্লাইড তো আমি তোমাকে দিয়ে দিব, তখন তুমি তুলে নিও, যতটুকু তুলতে পারো নাই ততটুকু তুলতে পারছো ততটুকু তুলো, বাকিটা ক্লাস PDF থেকে তুলে নিও। চলো নেক্সটে যাই আসো, সোজা ছিল এটা। দেখো এটা আলোচনা করি, এখানে কি বলতেছে দেখো, এটা বুয়েট 16-17 সালে আসছে। এখানে বলা হচ্ছে অ্যাট ফার্স্ট ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে, দেখো ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে তুমি 2,3 ডাইমিথাইল বিউটান 2 অল, এটা বিক্রিয়া করে দুইটি সমাণু যৌগ তৈরি করে, যেটার আণবিক সংকেত হচ্ছে এত। আচ্ছা এটা কার সংকেত? C6H12, এটা হচ্ছে অ্যালকিনের সংকেত, এটা অ্যালকিনের সংকেত। ফার্স্টে তোমাকে আমি কি বলে, আমি তোমাকে একটু করে বলি, তোমার কাছে বলছে তোমার কাছে ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে কে বিক্রিয়া করছে, এটা বিক্রিয়া করছে। আচ্ছা এটার সংকেত কিরকম বলো তো, যদি সলিউশন করতে চাই, নাম্বার, এটা সংকেত কিরকম, 2,3 ডাইমিথাইল বিউটান, বিউটান মানে 4 কার্বন, বিউটান মানে কয় কার্বন, 4 কার্বন, 4 কার্বনকে আঁকলাম। এখন 2,3 কি আছে, ডাইমিথাইল, তার মানে এখানে একটা CH3 আছে, তারপরে তোমার এই জায়গায় একটা CH3 আছে, দিলাম। আবার 2 নম্বরে কি আছে, OH আছে, কারণ অল বলছে এখানে, আবার OH কে এখানে দিলাম। তাহলে বাকিটাকে তো আমি লিখে দিতে পারি, যেমন এখানে CH3, তারপর এখানে কার্বন, এখানে তাহলে তোমার CH, এখানে তোমার CH3। তাহলে এই যে যৌগটা আমরা আঁকলাম, এটাকেই আমি কিন্তু বলতেছি কি, আমার 2,3 ডাইমিথাইল বিউটান আছে আমার কাছে। দেখো এটাই কিন্তু কি 2,3 ডাইমিথাইল বিউটান, এটাই কিন্তু তোমার 2,3 ডাইমিথাইল বিউটান 2 অল, রাইট? ওকে। এরপরে কি বলছে, এটার সাথে তুমি কাকে বিক্রিয়া করাইছো, H2SO4 এর বিক্রিয়া করাইছো। বলো তো অ্যালকোহলের সাথে যদি ঘন H2SO4 এর বিক্রিয়া করানো হয়, তাহলে এখানে কোন বিক্রিয়া ঘটে বলতে পারবা? এই বিক্রিয়াটার নাম কি? আমরা পড়ে আসছি না নিরোধন বিক্রিয়া, মনে আছে? এই বিক্রিয়াটাকে আমরা কি বলছিলাম, নিরোধন বিক্রিয়া বলছি। আর নিরোধন বিক্রিয়া হচ্ছে এক ধরনের অপসারণ বিক্রিয়া। তাহলে এখানে কোন নীতি অ্যাপ্লাই হবে, সাইজ অফ নীতি এখানে অ্যাপ্লাই হবে। তাই তুমি এখানে দুইটা প্রোডাক্ট এখানে পাবা। দেখো এখানে অবশ্যই পানি বের হয়ে আসবে, দেখো এখানে কি বের হয়ে আসবে, এখানে পানি বের হয়ে আসবে, নির্দন বিক্রিয়া। তাহলে দেখো পানি কোত্থেকে বের হবে, OH তো এখানে আছে, দেখো OH-টা তোমার এখানে আছে, OH এখানে আছে। আচ্ছা OH-টা যে কার্বনে কানেক্টেড, এটাকে আমরা বলি আলফা কার্বন,
আলফা কার্বন যাদের সাথে কানেক্টেড তাকে আমরা বলি বিটা কার্বন। তাহলে একটা এমন হইতে পারে একটা সমানুভাবে এরকম হাইড্রোজেন এখান থেকে সরছে, অথবা হাইড্রোজেন এখান থেকে সরছে, তাহলে দুইটা প্রোডাক্ট এখানে পাবা। দেখো দুইটা প্রোডাক্ট এখানে পাবা, বাট একটা মেজর প্রোডাক্ট হবে, একটা মাইনর প্রোডাক্ট হবে। বলো তো সাইজ অফ নিতে কোন জিনিসটা অ্যাপ্লাই হয়? ওই যে পুয়ার বিকাম পুয়ার, অর্থাৎ মেজর প্রোডাক্ট কোনটা হবে? যেই কার্বনে হাইড্রোজেন কম বিটা কার্বনগুলোর মধ্যে, সেখান থেকে হাইড্রোজেন সরবে। তাহলে এখান থেকে হাইড্রোজেন যদি সরে, তাহলে এইটা CH3, এটা সি, এটা CH3, তারপর এখানে ডাবল বন্ড হয়ে যাবে সি, এটা তাহলে এখানে হবে CH3, আর এখানে একটা আছে CH3। বলো তো এটা বুঝতে পারছো কিনা? দেখো কি হয়েছে, এই যে ওইসটা সরছে আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরবে। এখন কোন বিটা কার্বন থেকে সরবে? যেটাতে হাইড্রোজেন কম আছে, কারণ পুয়ার বিকাম পুয়ার। তাহলে এখান থেকে হাইড্রোজেন সরছে, এখান থেকে ওইস সরছে, দুটার মধ্যে ডাবল বন্ড হবে। এখানে ডাবল বন্ড দেখাইলা। বলো তো সাইজ অফ নীতিতে কয়টা করে কত পার্সেন্ট করে থাকে? সাইজ অফ নীতিতে কত পার্সেন্ট করে থাকে? সাইজ অফ নীতিতে কত পার্সেন্ট করে থাকে? CH3 একটু উপরে নিচে তুমি দিতেই পারো, কোনো সমস্যা নেই। সাইজ অফ নীতিতে কিন্তু 80% আর 20%। সাইজ অফ নীতিতে কত থাকে? 80% আর 20%। তার মানে মেজর প্রোডাক্ট যেটা, এটা কিন্তু তৈরি হবে কতটুকু? 80%। আর আরেকটা প্রোডাক্ট যেটা আছে, যেটা মাইনর প্রোডাক্ট, সেখানে কি হবে? বেশি হাইড্রোজেন থেকে সরবে। অর্থাৎ এখানে CH2 হবে, ডাবল বন্ড সি থাকবে, তারপরে এটার সাথে একটা CH3 আছে। উপরে নিচে দেখানো কোনো ব্যাপার না, তুমি একটা দিকে দেখালে হয়েছে। এখানে তোমার CH থাকবে, এই জায়গায় তোমার CH3 আছে, এই জায়গায় তোমার CH3 আছে, এটা থাকবে তোমার 20%। তাহলে ফার্স্ট কোশ্চেন তোমাকে করছে কি? দেখো ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে এই যৌগটা বিক্রিয়া করে দুইটা সমান উৎপন্ন করছে। দেখো এই যে একটা সমান হচ্ছে এইটা, একটা সমান এইটা, যাদের আণবিক সংকেত হচ্ছে এটা C6H12 লিখলাম। বিক্রিয়ার নাম লিখতে বলছে। বিক্রিয়ার নাম কি হবে বলতো? এটাকে নিরোধন বিক্রিয়া বলে না? এই বিক্রিয়াটাকে কি বলা হয় বলতো? এই বিক্রিয়াটাকে বলা হয় নিরোধন বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে কি বলা হয়? এটাকে বলা হবে নিরোধন বিক্রিয়া। এরপরে কোশ্চেন করছে কি? দেখো এরপরে কোশ্চেন করছে যে বিক্রিয়ায় উৎপন্ন মধ্যবর্তী কার্বনিয়াম আয়নের, বিক্রিয়ায় উৎপন্ন মধ্যবর্তী কার্বনিয়াম আয়নের গাঠনিক সংকেত লিখো। আচ্ছা পরের কোশ্চেনটাকে আমি অলরেডি আনসার করে ফেলছি। উপরের বিক্রিয়ায় উৎপন্ন সমান দুটির গাঠনিক সংকেত। এই যে একটা গাঠনিক সংকেত হচ্ছে এইটা, এটা একটা গাঠনিক সংকেত, বুঝছো? এটা একটা গাঠনিক সংকেত, এই যে এটা একটা গাঠনিক সংকেত, আর মানে দুইটা গাঠনিক সংকেত, কিন্তু এগুলো আর কি দরকার নেই, জাস্ট দেখাই দিলাম। মানে একটা গাঠনিক সংকেত হচ্ছে তোমার এইটা, আর একটা গাঠনিক সংকেত হচ্ছে এটা। 2 নাম্বারটা কিন্তু করে ফেলছি। আমাকে যেটা দেখাইতে হবে এখন, যে বিক্রিয়ায় উৎপন্ন মধ্যবর্তী কার্বনিয়াম আয়নের গাঠনিক সংকেত লিখো। তোমাদের কি মনে আছে এই বিক্রিয়াগুলো 2 ধাপে হইতো? তোমাদের কি মনে আছে নিরোধন বিক্রিয়াটা 2 ধাপে হইতো? পড়াইছিলাম তোমাদেরকে, নিরোধন বিক্রিয়াটা 2 ধাপে হইতো। কত পার্সেন্ট সেটা জানা থাকাটা ম্যান্ডেটরি না। তো প্রথম ধাপে কি উৎপন্ন হইতো? কার্বনিয়াম আয়ন উৎপন্ন হইতো না? তুমি যদি একটু করে আমি তোমাকে যদি দেখাই, কি রিয়াকশন আছে দেখো এখানে, কি রিয়াকশন আছে এখানে দেখো। এখানে কি ছিল? এই যেখানে ছিল CH3, মানে ধাপ 1টা যদি তোমাকে একবার মনে করাই দিই, দেখো ধাপ 1, এটাই তোমার কিন্তু আনসার লিখতে বলছে। দেখো এখানে আছে CH3, এখানে আছে CH3, তারপর আছে এখানে কার্বন, দেন আছে এখানে OH, তারপর এখানে আছে তোমার কাছে CH3, তারপর আছে এখানে CH, তারপর কি আছে এখানে দেখো CH এর পরে এখানে কিন্তু আবার CH3 আছে, আর এই জায়গায় আছে CH3। আর তুমি দিছিলে এখানে কি? সালফিউরিক অ্যাসিড। তুমি দিছিলে এখানে সালফিউরিক অ্যাসিড। এখন H2SO4 নরমালি কিভাবে ভাঙে? H2SO4টা কিন্তু এই যে H+ এবং SO4 H আকারে ভাঙে, H-। তখন এখানে কি হয়? ফার্স্ট ধাপে কিন্তু তোমার যেটা হয় সেটা হচ্ছে এরকম, দেখো এই যে H+টা এই OH-টাকে নিয়ে গিয়ে পানি উৎপন্ন করে। আর এখান থেকে তাহলে যেহেতু OH চলে গেছে, OH চলে যাওয়ার সময় কি করে? OH চলে যাওয়ার সময় OH কিন্তু যখন বের হয় তখন OH মাইনাস আকারে বের হয়। অর্থাৎ এই বন্ডে যে দুটো ইলেকট্রন সেটাকে সে নিজের দিকে নিয়ে আসে। তার মানে এই কার্বনটা কিন্তু কি হয়? ইলেকট্রন হারা হয়ে যায়। অর্থাৎ এখানে কিন্তু কি প্রোডাক্ট তৈরি হবে? দেখো CH3, এখানে কার্বন, এটার উপর কিন্তু পজিটিভ চার্জ থাকে, আর এখানে থাকে CH3, আর এখানে হচ্ছে তোমার CH, এখানে CH3, এখানে CH3, আর এখানে কিন্তু ওই যে SO4H-। আর যেটাকে আমরা কি করছিলাম, যেটাকে আমরা বেসিক্যালি এখানেও যোগ করে দেখাইতে পারি, SO4H- আমরা চাইলে এখানেও যোগ করে দেখাইতে পারি, বাট আমি আলাদা করে দেখাইছি। কেন আলাদা করে দেখাইছি? কারণ আমার কোশ্চনে কিন্তু এই যে কার্বনিয়াম আয়ন, এটার সংকেত লিখতে বলছে। তাহলে কার্বনিয়াম আয়নের সংকেত কি? কার্বনিয়াম আয়নের সংকেত হচ্ছে এটা। দেখো বুঝছো কিনা? তাহলে কোশ্চনটা একবার সামারি করি। কোশ্চনটা বুয়েটে আসছিল 2016 সালে। কোশ্চনটাতে ফার্স্টে বলছে
বিক্রিয়ার নাম তুমি লিখো, বিক্রিয়ার নাম তো খুব সোজা, নিরোধন বিক্রিয়া। এরপরে বলছে কার্বনিয়াম আয়নের সংকেত লিখো, যেটা মধ্যবর্তী অবস্থায় উৎপন্ন হয়েছে। মধ্যবর্তী অবস্থায় এই কার্বনিয়াম আয়নটা উৎপন্ন হয়েছে, এটা আমরা আগেই আলোচনা করছিলাম, এই কার্বনিয়াম আয়ন। কারণ এখানে কি হয় বলতো, এখান থেকে কিন্তু এই ওএইচটা যেটা আছে, এই যে ওএইচটা যেটা আছে, এটা কিন্তু ওএইচ মাইনাস আকারে বের হয়ে আসে। এটা যখন বের হয়, এটা কিন্তু কি আকারে বের হয়, ওএইচ মাইনাস আকারে বের হয়। এখন ওএইচ যখন মাইনাস আকারে বের হয়, তখন কিন্তু সে এই বন্ডে থাকা দুইটা ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে এসে বের হচ্ছে, ফলে এই কার্বন কিন্তু ইলেকট্রন হারা হয়ে যায়। তাই কার্বনের উপর প্লাস চার্জ দেখাইছি। তাহলে এটাই হচ্ছে মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে উৎপন্ন সামান্য দুটি গাঠনিক সংকেত, একটা এটা, একটা এটা। ক্লিয়ার? এই কোয়েশ্চনটা কি পারা যাবে? আমাকে একটু জানাও তো, এই কোয়েশ্চনটা পারবা কিনা তোমরা? এই কোয়েশ্চনটা কি পারা যাবে? আর একটু করে আসো, তারপর ছুটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চলো নেক্সটে যাই, আসো। আর একটু করে পড়া আছে, এরপর ছুটি দিয়ে দিচ্ছি। কয়েকটি ইম্পর্টেন্ট সংকেত তোমাকে দেখাই দিই, কয়েকটি ইম্পর্টেন্ট তোমাকে সংকেত দেখাই দিই, আসো। প্রথমে যে সংকেতটা মনে রাখবা, সেটার নাম হচ্ছে আমাদের মার্শ গ্যাস। কি মনে রাখবা? এগুলো পরীক্ষায় আসে। মার্শ গ্যাস, এটা আসলে অ্যাকচুয়ালি মিথেন। মিথেন গ্যাসটাকে মার্শ গ্যাসও বলা হয়। মিথেন গ্যাসকে কি বলা হয়, কি বলে? মার্শ গ্যাসও বলে থাকে মিথেন গ্যাসকে। তাহলে এটা হচ্ছে CH4। এটা সংকেত কি? এটা সংকেত হচ্ছে CH4। এই যে মার্শ গ্যাসের সংকেত কি? CH4। সেকেন্ডে মনে রাখবা উড অ্যালকোহল। সেকেন্ডে কি মনে রাখবা? উড অ্যালকোহল। এগুলো 2-3 বার করে প্র্যাকটিস করবা, তারপর দেখবো মনে থাকতেছে। উড অ্যালকোহল। উড অ্যালকোহলের এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথানল। মিথানলকে আমরা কি বলে থাকি? উড অ্যালকোহল বলে থাকি। ঠিক আছে, মিথানলকে কি বলে? মিথানল যেটা আছে এটাকে উড অ্যালকোহল বলে। অর্থাৎ উড অ্যালকোহলের সংকেত হচ্ছে CH3, তারপরে তোমার এখানে OH। থার্ডে যদি যাই, এন্ট্রিফিস। এন্ট্রিফিস মানে কি? ইথিলিন গ্লাইকল। থার্ড সংকেত মনে রাখবা এন্ট্রিফিস। আমরা প্রতি ক্লাসে কিন্তু চেষ্টা করতেছি আমি 3-4টা করে তোমাদেরকে সংকেত শেখানোর, কারণ এগুলো পরীক্ষায় আসে ভাই। সো এরকম করে পড়ে রাখবা। এন্ট্রিফিস কোনটা? এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে CH2, তারপরে তোমার কাছে এখানে OH, আর এখানে থাকবে তোমার OH। ঠিক আছে, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। আর আরেকটা আছে, ওইটাকে আমরা বলি মথবলস বা ন্যাপথালিন। আরেকটা সংকেত লাস্ট, এটা আজকের, মথবলস, বা এটাকে আমরা ন্যাপথালিনও বলি। মথ বলস, বা এটাকে আমরা ন্যাপথালিনও বলে থাকি। ন্যাপথালিন। ন্যাপথালিনের সংকেত তো তোমরা জানো সবাই। ন্যাপথালিনের সংকেত কি হবে? জাস্ট দুইটা তুমি ওই যে বেঞ্জিন চক্রের মতো আঁকবা। এই যে দুইটা তুমি বেঞ্জিন চক্রের মতো আঁকবা, এটা একটা, তারপর তুমি এখানে ডাবল বন্ড দিবা, শেষ। এটা হচ্ছে মথবলস বা ন্যাপথালিনের সংকেত। হ্যাঁ, বইয়ের সিকোয়েন্সটা আসলে ঠিক নাই, বুঝছো? কারণ বইয়ে কি করে জানো? বইয়ে হচ্ছে যেটা করে, ফার্স্টে আগে সবগুলো অ্যালকেনের প্রস্তুতির বিক্রিয়া দেখায়, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের, পরে আবার গিয়ে অ্যালকেনের ইম্পর্টেন্ট বিক্রিয়া দেখায়। বাট আমরা কি করতেছি, আগে অ্যালকিনের প্রস্তুতি, পরে অ্যালকিনের ইম্পর্টেন্ট বিক্রিয়া, পরে অ্যালকিনের শনাক্তকরণ, একটা সিকোয়েন্স দেখাচ্ছি। বাট বইয়ে ওই সিকোয়েন্সটা পাওয়াটা টাফ। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি যাই, এইটা এখন লাগবে না, এটা আমি পরে পড়াবো। আচ্ছা, এটা 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 লাস্ট দেখাই দিই। বলছে কি, বিউট 1 ইন এবং বিউট 2 ইনের মধ্যে কিভাবে পার্থক্য করবো, এটা আজকে আমাদের লাস্ট প্রবলেম। এটা আজকে আমাদের লাস্ট প্রবলেম। আমরা শুক্রবার আমাদের নেক্সট ক্লাস হবে, কেমন? শুক্রবার সকাল 10টায়, তাহলে তোমাদেরকে নেক্সট ক্লাসটা নিয়ে নিবো। হ্যাঁ, এই শুক্রবার সকাল 10টায়। দেখো, বলছে বিউট 2 ইন আর বিউট 1 ইনের মধ্যে কিভাবে পার্থক্য করবা। দেখো, বিউট 2 ইন যেটা, এখানে কি হবে, এই যে কার্বন কার্বন 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড থাকবে, রাইট? দেখো, 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড থাকবে, 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড থাকবে। তাহলে এটা হচ্ছে বিউট 2 ইন। আর বিউট 1 ইন যদি তুমি দেখো, তার মানে এখানে কি হবে, CH3, এখানে কি হবে দেখো, CH3, তারপর হবে CH2, তারপর হবে CH, তারপর হবে এখানে CH2 হবে। আচ্ছা, এটাকে তুমি পার্থক্য কিভাবে করবা? ছুটি দিয়ে দিচ্ছি, আর 2 মিনিট লাগবে, ছুটি দিয়ে দিচ্ছি। এটাকে পার্থক্য কিভাবে করবা? দেখো, একটা জিনিস দেখো তো, এইটাকে যদি ওজনীকরণ করো, তাইলে তুমি সেম ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবা না, বলো তো? কারণ এখানে ডাবল বন্ডের দুই পাশে কি সিমেট্রিক্যাল না, সেম জিনিস না? তাহলে এখানে দুইটা CH3 CHO তৈরি হবে। তার মানে এটাকে যদি ওজনীকরণ করা হয়,
তাহলে দুইটাই সেম ধরনের অ্যালডিহাইড তৈরি হবে। দুইটা কি তৈরি হবে? সেম ধরনের অ্যালডিহাইড তৈরি হবে। আর এটাকে যদি ওজনীকরণ করো, আর যদি কি করো তুমি, এটাকে যদি ওজনীকরণ করো, তাহলে কি বলতে পারবা কি তৈরি হবে? দেখো কিভাবে বুঝতে পারবো আমরা। এইখানে ডাবল বন্ডটা থাকে, এই কার্বনও হাইড্রোজেন আছে, এই কার্বনও হাইড্রোজেন আছে, তাহলে দুইটাতেই অ্যালডিহাইড তৈরি হবে। এই পাশ থেকে অ্যালডিহাইড তৈরি হবে, এই পাশ থেকে অ্যালডিহাইড তৈরি হবে। বাট এই পাশে আছে এক কার্বন, আর এক কার্বনের অ্যালডিহাইড কি? এক কার্বনের অ্যালডিহাইড হচ্ছে মিথানেল। আর এই পাশে আছে কি? তিন কার্বন, তিন কার্বনের অ্যালডিহাইড কি? তিন কার্বনের অ্যালডিহাইড হচ্ছে প্রোপানেল। তাহলে এইভাবে আমরা বিউট 2 ইন আর বিউট 1 ইনকে পার্থক্য করতে পারি। কিভাবে? বিউট 2 ইনকে যদি ওজনীকরণ করা হয় তাহলে সেম ধরনের অ্যালডিহাইড পাওয়া যায়, আর বিউট 1 ইনকে যদি ওজনীকরণ করা হয় তাহলে ডিফারেন্ট অ্যালডিহাইড পাওয়া যায়, ডিফারেন্ট অ্যালডিহাইড পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কি হয়? এখানে পাওয়া যাচ্ছে আমাদের সেম অ্যালডিহাইড, সেম অ্যালডিহাইড, আর এই জায়গায় পাওয়া যাচ্ছে কি বলতো? ডিফারেন্ট, ডিফারেন্ট অ্যালডিহাইড। তার মানে একটা জিনিস এটাও মনে রাখবা, ওজনীকরণের আরেকটা কাজ কি জানো? ওজনীকরণের আরেকটা কাজ হচ্ছে অসম্পৃক্ততা কোন জায়গায় আছে সেটা বের করা। কারণ ওজনীকরণ দেখে আমি বুঝতে পারবো অসম্পৃক্ততা মানে ডাবল বন্ডটা কোথায় আছে, এটাও বের করা যায়। তাহলে আজকের লেকচারটা আমাদের এতটুকুই। আমাদের তোমাদের সাথে দেখা হবে তাহলে কোন দিন? শুক্রবার দেখা হবে। শুক্রবার আমাদের অ্যালকাইনটা আশা করি শেষ হয়ে যাবে। তো আমাদের শুক্রবারের পরে ক্লাসে কিন্তু আমাদের উইকলি এক্সাম হবে। কেমন? শুক্রবারের পরে ডেট জানাই দিব। তাহলে সবাই ভালো থাকবা। যাই তাহলে, আসসালামু আলাইকুম।